আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমার নাম সুলাইমান আহমেদ। ঘটনাটি ঘটে শেরপুর জেলার নাকলা উপজেলায়। প্রায় ১৭ বছর আগের কথা। আমার বয়স তখন ২০ বছর। আমি সেই সময় পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলতাম। আমার স্বপ্ন ছিল একজন ফুটবলার হব। এবার আসি মূল ঘটনায়। একদিন একটা ফুটবল ম্যাচ খেলতে আমাদের গ্রাম থেকে ৭ কিলোমিটার দূরে একটা গ্রামে যাই। অনেক বড় একটা টুর্নামেন্ট ছিল। আমাদের গ্রাম থেকে শুধু আমি একাই ওই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলাম। দুপুর ২টায় গ্রাম থেকে রওনা হলাম। ৩টার মধ্যেই খেলার মাঠে চলে আসি। ৪টার দিকে খেলা শুরু হলো। আমি খুবই ভালোও খেলছিলাম। ৩-১ ব্যবধানে আমরা ম্যাচ জিতে যাই। ৩ গোলের ভিতর আমি একাই ২ গোল করি। বিকেল ৫:৩০টার দিকে খেলা শেষ হয়। এরপর দলের পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়। অনেক আনন্দ উৎসবের সাথে পিকনিক শেষ হলো। রাত তখন ১২টার কাছাকাছি। আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দলের লোকজন আমাকে যেতে মানা করল। তারা বলল, "ভাই, আপনি আজকের রাতটা আমাদের গ্রামেই থেকে যান। এত রাতে আপনাকে একা যেতে দিতে পারি না।" আমি তাদেরকে বললাম, "ভাই, আমার আসলে সকাল ৯টায় আরও একটা ম্যাচ আছে। আমাকে এখনই বাড়ি ফিরতে হবে।" তারা আমাকে অনেক অনুরোধ করল, কিন্তু আমি তাদের কথা শুনতে নারাজ। তাদেরকে বললাম, "ভাই, আমার জন্য একটা ভ্যানের ব্যবস্থা করে দিলে আমার খুবই ভালো হয়।" এরপর তারা আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দিল। ঠিকই, কিন্তু ভ্যানওয়ালা আমাকে ৪ কিলোমিটার বেশি নিয়ে যেতে পারবে না। বাকি ৩ কিলোমিটার হেঁটে যেতে হবে। ভ্যানওয়ালাকে কারণ জিজ্ঞেস করতে তিনি বললেন, ৪ কিলোমিটার পরে বাকি রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই যেতে পারবো না। আর কোনো উপায় না পেয়ে আমি ভ্যানে উঠে ৪ কিলোমিটার আসার পরে ভ্যানওয়ালা আমাকে নামিয়ে চলে গেলেন এবং ভ্যানওয়ালা আমাকে একটা অদ্ভুত কথা বলে চলে গেলেন। ভ্যানওয়ালা বললেন, "ভাই, সামনের ব্রিজটা একটু সামনে সাবধানে পার হয়েন।" আমি ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলাম, "কেন ভাই, সামনের ব্রিজে কি সমস্যা যে সাবধানে পার হব?" ভ্যানওয়ালা আমার কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল। আমি আর তার কথায় পাত্তা না দিয়ে সামনে এগোতে থাকি। বাকি ৩ কিলোমিটার পথ হেঁটে যেতে আমার কমপক্ষে ৪৫ মিনিট সময় লাগবে। যাই হোক, বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমি সেই ব্রিজের কাছে চলে আসি। ভাইয়া, ব্রিজের কাছে আসার পরে আমার শরীরে হঠাৎ একটা গরম বাতাস লাগলো। মনে হলো আমার গায়ে যেন আগুনের একটা আঁচ লাগলো। আমি এটাকে তেমন একটা গুরুত্ব দিলাম না। কিন্তু আমি যখনই ব্রিজে পা রাখতে যাব, ঠিক তখন আমার মনে হয়েছিল কেউ যেন আমাকে দ্রুত বেগে পাশ কাটিয়ে চলে গেল। আমি সাথে সাথে চারদিকে দেখলাম, কিছুই নেই। এবার আমি একটু ভয় পেয়ে যাই। আমি তখন ভাবলাম, এই ব্রিজটা তাড়াতাড়ি পার হতে হবে, তা না হলে কোনো বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। ব্রিজটা হবে মোটামুটি ১০০ মিটার মতো। আমি ব্রিজ পার হচ্ছিলাম, এমন সময় হঠাৎ আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি কোনো রকমভাবেই প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার বেশ কিছুটা সামনে একটা ৯-১০ ফুট উচ্চতার সাদা লম্বা জুব্বা পরা লোক আমার দিকে আসছে। আমি তখন প্রচণ্ড ভয় পেয়ে কাঁপতে শুরু করি। এত বড় মানুষ কিভাবে সম্ভব? তখন আমার মনে হলো আমার সাথে হয়তো খারাপ কিছু ঘটবে। আমি সামনে যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না। এক পর্যায়ে যখন জুব্বা পরা লোকটা আমার সামনে এসে পড়ল, তখন আমি তার পুরো মুখ স্পষ্ট দেখতে পাই। দেখলাম একটা অদ্ভুত নূরানি চেহারা। লোকটার মুখ থেকে যেন নূর বেরিয়ে আসছে। এছাড়াও অদ্ভুত একটা সুগন্ধ পেলাম। এমন সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন অনুভব করিনি। ভাই, আমি তার চেহারা কিভাবে বর্ণনা করব বুঝতে পারছি না। এমন সুন্দর এবং মায়াবী চেহারার মানুষ আমি কোনোদিন দেখিনি। লোকটাকে এই অবস্থায় দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি আর নিজের জ্ঞান ধরে রাখতে পারিনি। আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। ভোরবেলায় ফজরের আজানের মধুর শব্দে আমার জ্ঞান ফেরে। আমি দেখলাম আমি সেই ব্রিজের একদম মাঝখানেই আছি। এরপর আমি বাড়িতে চলে আসি। আমার এক চাচা ভালো কবিরাজি জানতেন। আমি বাড়িতে এসে সাথে সাথে সেই চাচার বাড়িতে আসি। তারপর চাচাকে আমি রাতের সব ঘটনা খুলে বলি। চাচা বলল, "ওটা একটা ভালো জিন ছিল। জিনটা তোমাকে সাহায্য করতে এসেছিল। কারণ প্রথম ব্রিজে পা রাখার সাথে সাথে তুমি যার উপস্থিতি টের পেয়েছিলে সেটা একটা খারাপ জিন ছিল। জিনটা তোমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তখন ওই ভালো জিন এসে তোমাকে বাঁচিয়েছে।" এছাড়াও চাচা আরো একটা অবাক করা কথা বলেছিল। চাচা বলল,
ভালো জিনটা তোমার সামনে যেই রূপে এসেছিল সেই রূপে যদি কোনো মানুষ দেখে তাহলে তার ভাগ্য খুলে যায়, তার ভাগ্যে নাকি ভালো কিছু আসে। প্রথমে চাচার কথা বানোয়াট মনে করেছিলাম, কিন্তু সত্যিই আমার ভাগ্যের পরিবর্তন এসেছিল। এই ঘটনার প্রায় 2 মাস পরে আমি জেলা ফুটবল টিমে চান্স পেয়েছিলাম। আমি জানি না ওই ঘটনার কারণেই আমার জেলা টিমে চান্স হয়েছিল কিনা, কিন্তু জেলা টিমে চান্স পাওয়ার পরে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বেড়ানো শেষ করে ঢাকায় আসব, এর মধ্যে আমার এক হিন্দু বন্ধু আমাকে বলল কয়েকদিন পরে ওদের দুর্গাপূজা, তাই আমাকে দাওয়াত দিল যেন থেকে যাই। অনেক রিকোয়েস্ট করার পরে আমি থাকতে রাজি হলাম। আমরা 4 বন্ধু মিলে প্ল্যান করলাম আমাদের গ্রাম থেকে দূরের একটা গ্রামে পুজো দেখতে যাব। সেদিন ছিল অষ্টমী। আমরা প্ল্যান মতো বিকেলে সেখানে গেলাম এবং ওখানে অনেক আনন্দ করলাম। ওখানে অনেক আলো থাকায় ঢাকার মতো লাগছিল। বুঝতেই পারিনি কখন মধ্যরাত হয়ে গেছে। আমাদের কারোর কাছেই ফোন ছিল না। দোকানে দেওয়াল ঘড়িতে দেখলাম প্রায় 1টার মতো বেজে গেছে। তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা, হেঁটে যাওয়া সম্ভব না। গাড়ির স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম। সেখানে কোনো গাড়ি নেই। কি আর করার, হাঁটতে শুরু করলাম, কারণ বাড়িতে আসতেই হবে। একটু দূরে আসার পরে হঠাৎ একটা গাড়ি আসলো। তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, যাবেন? তিনি বললেন তার বাড়ি একটু সামনেই, সে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবে। আমরা উঠে পড়লাম। গাড়ি চালক তার বাড়ি পর্যন্ত এসে আমাদেরকে নামিয়ে দেয় আর জিজ্ঞেস করে, তোমরা যাবে কোথায়, আর এত রাতে কোথা থেকে আসলে? আমরা ওনাকে সবকিছু বললাম। আমাদের কথা শুনে উনি অনেকটা অবাক হয়ে গেলেন। বললেন, এত দূরে কিভাবে যাবে এত রাতে, আর এই দিকটাও খুব একটা ভালো না। আমরা তার কথা খুব একটা পাত্তা দিলাম না। আমরা বললাম যে দূর, আমরা 4 জন, কিছুই হবে না। তারপরে আবার হাঁটতে লাগলাম। একটু দূরে আসার পরে ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ি। বাড়ির সামনে একটা বড় পুকুর। হঠাৎ করে শুনতে পেলাম কেউ একজন জাল ফেলছে এমন শব্দ। তাকিয়ে কিছুই দেখলাম না। ভাবলাম মনের ভুল। সামনে তাকিয়ে দেখি রাস্তার উপরে একটা বড় সাইজের বোয়াল মাছ লাফাচ্ছে। আমরা অনেকটা ঘাবড়ে গেলাম, কিন্তু রাস্তার মাঝে এত বড় বোয়াল মাছ কোত্থেকে আসবে? সত্যিই ওটা মাছ ছিল না। বুঝতে বেশি সময় লাগেনি, কারণ কয়েক সেকেন্ড পরেই সেটা ভ্যানিশ হয়ে গেল। আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। 4 জন একে অপরের হাত শক্ত করে চেপে ধরলাম। তারপর আবার হাঁটতে লাগলাম। আমি মনে মনে কিছু সূরা পড়তে থাকি আর তওবা পড়তে থাকি। আমার সাথে থাকা এক বন্ধু হঠাৎ বলে উঠল, চল এখানে কোনো একটা বাড়িতে আজ থেকে যাই, রাস্তায় বিপদ হতে পারে। যেই ভাবা সেই কাজ, সবাই রাজি হয়ে গেলাম। ওই তো সামনে একটা বাড়ি, ওখানেই দেখি থাকা যায় কিনা। বাড়ির সামনে যেতেই দেখলাম ঘরের বাইরে থেকে তালা লাগানো, কিন্তু ঘরের মধ্য থেকে অদ্ভুত একটা শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম। আমাদের মনে হলো খটমট একটা শব্দ, হাড় কামড়েলে যেমন শব্দ হয় ঠিক তেমন। যেহেতু আগে থেকেই আমরা ভয় পেয়েছি, তাই কোনো কিছু না ভেবে সেখান থেকে এক ছুট দিলাম। রাস্তা যেন আর শেষ হচ্ছে না। প্রচন্ড রকমের পা ব্যথা হয়ে গেছে। আমাদের বাড়িতে যেতে আর মাত্র 15 মিনিটের রাস্তা। একটু সামনে আসার পর আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা দেখলাম। গাছের সাথে একটা ছেলে ফাঁসি দিয়ে ঝুলে আছে। জিহ্বাটা প্রায় 6 ইঞ্চি বেরিয়ে রয়েছে। চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এত ভয়ঙ্কর একটা অবস্থা দেখে আমি কখনোই দেখিনি। এটা দেখার পরে আমার মাথা ঘুরে যায়। আমি জোরে চিৎকার করি, আর আমার সাথে থাকা 3 বন্ধু অনেক জোরে চিৎকার করে এবং ওরা সাথে সাথে দৌড় দেয়। আমার মনে হচ্ছিল আমার শরীরে কোনো শক্তি নেই, আমি এখানেই হয়তোবা মারা যাব। শেষ চেষ্টা করতেই হবে। শরীরের সব শক্তি কাজে লাগিয়ে আমি ওদের পেছনে দৌড় দিলাম। বিশ্বাস করবেন না শাফিন ভাই, আমার মনে হচ্ছিল কেউ আমাকে ধাক্কা মারছে আর আমি পড়ে যাচ্ছি। আবার উঠে দৌড় দিই, আবার কেউ একজন ধাক্কা দেয়। রাস্তায় 5-6 বার পড়ে গেছি, আবার উঠে দৌড় দিয়েছি। সেই 15 মিনিটের রাস্তা মনে হয় আমি 1 ঘন্টায় এসেছি। আমার হাত পা অনেক জায়গায় কেটে গেছে। শুধু আমার মা, আমার না, আমার বন্ধুদেরও প্রায় আমার মতোই অবস্থা। যদিও ওরা গ্রামে থাকে,
তাই ওদের থেকে আমার থেকে ওরা কম আঘাত পেয়েছে। সেদিন আর বাড়িতে যাইনি, সবাই এক বন্ধুর বাড়িতে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 4 জনেরই প্রচণ্ড জ্বর। অসুস্থ শরীর নিয়ে আবার গেলাম সেই জায়গাগুলো দেখার জন্য আর বোঝার জন্য কেন হয়েছিল, আর এমন কি রহস্য। খোঁজ নিয়ে জানতে পারলাম গত 15 দিন আগে ওই গাছের সাথে ফাঁসি নিয়ে একটা ছেলে আত্মহত্যা করেছিল। সেই থেকে অনেকেই ওই গাছে লাশ ঝুলতে দেখেছে। আর সেই বাড়ির হাড় খাওয়ার শব্দ, সেটা কিসের, আর সেই মাছটা কি, সেটা এখন আমার কাছে রহস্যই হয়ে গেল। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে পাঠিয়েছেন শহীদুজ্জামান, যার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী থানার রঘুনাথপুর গ্রামে। এবং যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটিও এই রঘুনাথপুর গ্রামেরই ঘটনা। ঘটনাটি বেশ অদ্ভুত, এই জন্য এই ঘটনাটির নাম তিনি দিয়েছেন অলৌকিক নিদর্শন। এবং সত্যি একটি অদ্ভুত ঘটনা। আপনারা ঘটনাটি যখন শুনবেন তখন ফিল করবেন। সাধারণত ভৌতিক ঘটনাগুলো রাতের বেলা ঘটে, কিন্তু এখন যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটি শহীদুজ্জামান আমাকে পাঠিয়েছেন, এটি কিন্তু দিনের বেলার ঘটনা। খুব অদ্ভুত, তাই না? আসলেই অদ্ভুত। তো কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। ঘটনাটি যিনি শহীদুজ্জামানকে বলেছেন তার নাম হচ্ছে সমীর আলী দাদা। তো সমীর আলী দাদা তখনও জন্ম নেননি, আর এই ঘটনাটি ঘটেছিল সমীর আলী দাদার চাচার সাথে। চাচার নাম ছিল চান মিয়া, ডাক নাম চানু। গ্রামের সবাই তাকে চানু বলেই ডাকতেন। ঘটনাটির সময়কাল 1920 সালের দিকে, বহু আগের ঘটনা। এই চানু এবং মনা দুইজন, তারা সবসময় একত্রে মাছ ধরত। এনারা দিনের বেলাতেই মাছ ধরতেন। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এই চানু চাচা, উনি ঘর থেকে মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বের হয়ে যান। ওনার বাড়িতে গিয়ে মনাকে সাথে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নদীর ঘাটে চলে যান। নদীর ঘাটে তখন দেখেন, যখন তিনি গিয়েছেন তখন একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন ঘাটে শুধু তাদের নৌকাটাই রয়েছে, আর কোনো নৌকা নেই। উনি চিন্তা করেন কি ব্যাপার, একটা নৌকাও নেই। আরো একটা বিষয় লক্ষ্য করেন, ঘাটে একটা মানুষও নেই, এমনকি আকাশ দিয়ে একটা পাখিও উড়ে যাচ্ছে না, কুকুর বিড়াল কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে কোনো একটা জীবন্ত প্রাণীর অস্তিত্ব তিনি দেখতে পাচ্ছেন না। তো এটি আসলে তার কাছে বেশ অস্বাভাবিক লাগে। বাস, তারপরেও ওনারা দুইজন ওনাদের নৌকায় উঠে যান, নৌকা নদীর মধ্যে নিয়ে যান এবং মাছ ধরা শুরু করেন। ওই নদীতে ইলিশ মাছ পাওয়া যেত। আর আজকের মতো এত বড় বড় জাল দিয়ে তখন ইলিশ মাছ ধরতে হতো না, তখন বেশ ছোট ছোট জালে ইলিশ মাছ ধরা পড়তো। ওনাদের একটি জাল ছিল, এই জালটার দুই পাশে বাঁশ ছিল, মাঝখানে জাল ছিল। ওইটা নদীর মধ্যে নামিয়ে দিত এবং ওইটা উঁচু করার পরে সেখানে মাছ পাওয়া যেত। এখন অবশ্য এই ধরনের জাল খুব একটা দেখা যায় না, বা দেখা যায় না বললেই চলে। তো এভাবে ওনারা মাছ ধরা শুরু করেন এবং বেশ মাছ পান, এবং স্বাভাবিক থেকেও বেশ মাছ পান। ওনারা মাছ ধরছেন এবং একটা অদ্ভুত বিষয়, বিশেষ করে মনা এই চানু চাচাকে বলছে যে, চানু দেখ, নদীতে একটাও নৌকা নেই, সবাই মাছ ধরা কি ছেড়ে দিল, বা নৌকা নিয়ে কোন দিকে মাছ ধরতে গেল? চানু চাচা বলছে, ভালোই হয়েছে, কেউ নাই, আমরা একা একা মাছ ধরি, এই জন্য মনে হয় মাছ বেশি পাচ্ছি। তো ওনারা মাছ ধরছেন। এখন মাছ ধরার পরে ওনারা দেখলেন যে বেশ নৌকা প্রায় ভরে গেছে মাছে। তখন চিন্তা করলেন যে এখন তো ব্যাপারীদের কাছে বিক্রি করতে হবে। সাধারণত কি হতো, ব্যাপারীরা নৌকা থেকে মাছ কেনার জন্য ওই নৌকা নিয়ে নদীর মধ্যে ঘুরতো এবং বিভিন্ন নৌকা থেকে মাছ সংগ্রহ করত। ওনারা সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরলেন, অথচ একটা ব্যাপারীর নৌকাও চোখে পড়ল না।
কোনো মাঝির নৌকা তো নাই, ব্যাপারীর নৌকাও নাই। ওনারা অবাক হলেন যে এত মাছ নিয়ে এখন কি করব, কার কাছে বিক্রি করব। কোনো ব্যাপারী আসলো না, তাহলে তো বাজারে যেতে হবে। তখন চানু চাচা তিনি মনাকে বললেন যে মনা, তুই নৌকাটা পাহারা দে, আমি একটু বাড়ির থেকে আসি, বাড়ির থেকে ওর ভাবির সাথে দেখা করে আসি, একটু কথা বলে আসি, আর বাজারে যাবো এই মাছগুলা নিয়ে। তখন মনা বলল ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তখন চানু চাচা উনি বাড়িতে যান। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ডাকাডাকি করতে থাকেন। অদ্ভুত বিষয় যে চানু চাচার স্ত্রী কোনো সারা শব্দ দেয় না। ওনার যে সন্তানাদি ছিল তাদেরও কোনো সারা শব্দ নেই। উনি ঘরের মধ্যে ঢোকেন। ঘরের মধ্যে ঢোকার পর কাউকে দেখতে পান না। চিন্তা করেন যে ওনার স্ত্রী এবং ছেলেপেলে হয়তোবা বাইরে গেছে, ওনার স্ত্রী পাড়া প্রতিবেশীদের বাড়িতে গেছে, আর বাচ্চা কাচ্চা খেলতে গেছে, এইটাই চিন্তা করেছেন তিনি। তখন উনি যে কাজটি করেন যে পাড়া প্রতিবেশীর বাড়িতে যান, বিশেষ করে প্রতিবেশীর যে ঘরটা ছিল সেখানে গিয়ে ডাকাডাকি করেন। তিনি দেখেন যে প্রতিবেশীর ঘর দরজা খোলা, কিন্তু বাড়িতে কেউ নেই। অদ্ভুত বিষয়, কোথায় গেল সবাই? এবং উনি আরো একটা বিষয় লক্ষ্য করেন, ওই বাড়িতে বেশ কিছু মুরগি ছিল এবং মুরগির বাচ্চাও ছিল। ওই বাচ্চাগুলো ওই যে মা মুরগির সাথে ঘুরে ঘুরে বেড়াতো। একটা মুরগিকেও দেখা যাচ্ছে না, একটা গরু ছাগলকেও দেখা যাচ্ছে না। আর গেরস্ত বাড়িতে অনেকেই কুকুর বিড়াল পালে, সেগুলোকেও দেখা যাচ্ছে না। উনি চিন্তা করলেন কি ব্যাপারে, এত শুনশান নীরবতা কেন, কি হয়েছে? তো আবার নদীর ঘাটে চলে যান। নদীর ঘাটে গিয়ে দেখেন যে মনা বসে আছে নৌকার উপরে। তো মনাকে বলেন যে কিরে মনা, একটা মানুষকেও পেলাম না, ঘটনা কি? মনা বলে আসলেই তো তাই, আমরা দুজন একটা মানুষকেও সকাল থেকে দেখলাম না, মানুষ তো দূরের কথা, পশু পাখি কেউ দেখলাম না। তখন চানু চাচা বলেন যে তাহলে একটা কাজ করি, চল নদীর ওই পাশে যাই, নদীর ওই পাশে যে গ্রাম আছে, গ্রামে গিয়ে সবাইকে বলি যে এইখানে এই ঘটনা ঘটছে, কাউকে দেখা যাচ্ছে না। বলে ভালো কথা, চলো যাই। নদীটা আসলে খুব বেশি মানে চওড়া ছিল না, এপাশ থেকে ওপাশ যেতে খুব বেশি সময় লাগতো না। তারা নৌকা বেয়ে খুব দ্রুত ওই পাশের গ্রামে চলে যান। ওই পাশের গ্রামে যাওয়ার পরে সেখানেও গিয়ে যে দৃশ্য দেখেন তাতে ওনারা ভয় পেয়ে যান। ওনারা দেখেন যে পাশের গ্রামে একই অবস্থা, কোনো মানুষ নেই, পশু পাখি নেই, কুকুর বিড়াল নেই, গরু ছাগল নেই, কিচ্ছু নেই। তারা ভয় পান, আবার চলে আসেন নৌকায়। তারা চিন্তা করেন যে আমাদের সাথে কি হচ্ছে, সত্যি কি এভাবে কয়েকটা গ্রাম মানুষ শূন্য বা কোনো প্রাণী শূন্য হয়ে যেতে পারে? ওই গ্রামে কিন্তু বেশ কিছু মসজিদ ছিল। ওই মসজিদের যিনি মুয়াজ্জিন থাকতেন উনি অনেক জোরে আজান দিতে পারতেন। তখন তো আসলে মাইক ছিল না, আর তখন কিন্তু ওই গ্রাম তো দূরের কথা, ওই উপজেলাতেও ইলেকট্রিসিটি ছিল না। তখন ওনারা চিন্তা করেন যে দেখি আজানের শব্দ ভেসে আসে কিনা, অন্তত আজানের শব্দ ভেসে আসলে বোঝা যাবে যে মসজিদের মুয়াজ্জিন সাহেব আছেন। ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন যে আজানের শব্দ আসে কিনা। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আজানের শব্দ আর পাওয়া যায় না। এদিকে রাত নেমে এসেছে। এরপর ওনাদের আর কিচ্ছু মনে, ওনাদের ঘুম ভাঙে, জ্ঞান ফেরে। ঘুম ভাঙে বলাটা ঠিক হবে না, জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে দেখেন যে ওনারা নদীর পাশে পড়ে আছেন, ওনাদের হাত পা দড়ি দিয়ে বাঁধা, এবং সমস্ত মানে তাদের সারা শরীরে কাদামাটি লেগে আছে, এবং গ্রামের মানুষজন তাদেরকে ঘিরে ধরে মানে ঘিরে বসে আছে এবং অবাক দৃষ্টিতে তাদের দুইজনের দিকে তাকাচ্ছে। তখন যখন এই দৃশ্য তারাও মানে দেখেন যে মানুষজন তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে, তখন এই চানু চাচা এবং মনা দুইজন একে অন্যের দিকে তাকাতাকি করে যে কি ব্যাপার, আমাদের মানে এই অবস্থা কেন, আর সবাই আমাদেরকে দেখছে কেন। তখন গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে। তখন গ্রামের মানুষরা বলে তোমরা 3 মাস নিখোঁজ ছিলা, তোমরা মাছ ধরতে যাওয়ার পরে 3 মাস তোমাদের কোনো হদিস নাই,
কত খুঁজেছি আমরা, ধরে নিয়েছি তোমরা হারিয়ে গেছো বা মারা গেছো বা নৌকা ডুবে মারা গেছো, তোমার লাশও খোঁজার চেষ্টা করছি, তারপরও পাইনি। তোমরা 3 মাস কোথায় ছিলা? বা কে ধরে নিয়ে গিয়েছিল? এইভাবে হাত পা বেঁধে ফেলে রেখে গেছে। ওরা দুজনই, বিশেষ করে চানু চাচা এবং মনা, খুবই অবাক হয় যে 3 মাস আমরা তো কিছুক্ষণ আগেও মাছ ধরছিলাম, তারপর আমাদের কিছু আর মনে নেই। দুজন একসাথে আমরা সেন্সলেস হয়ে যাই। প্রিয় লিসেনার্স, তারা কিন্তু হুজুরের মাধ্যমে, কবিরাজের মাধ্যমে কি হয়েছিল আসলে, তারা কোথায় ছিল, কে নিয়ে গিয়েছিল, তারা এটা জানার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো রহস্যের কুল কিনারা হয়নি। কি ঘটেছিল আসলে? কি একটি গ্রামে বা একাধিক গ্রামে এভাবে কেউই থাকবে না, একটা প্রাণীও থাকবে না, এটা কি সম্ভব? তারা 3 মাস কোথায় ছিল, কে নিয়ে গিয়েছিল, 3 মাস তারা কি খেয়েছে, কিচ্ছু বলতে পারে না। এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলেই আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি একজন ফুটবল খেলোয়াড়ের বাস্তব অভিজ্ঞতার একটি ঘটনা। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা যার সঙ্গে ঘটে গিয়েছে তার নাম হচ্ছে রিয়াদ। ছোটবেলা থেকেই ফুটবল খেলা দেখেই তার বড় হওয়া। তখন আমি উপজেলার একটি নামকরা দলের হয়ে ফুটবল খেলতাম, বিভিন্ন গ্রামে টুর্নামেন্ট খেলতে যেতাম এবং টুর্নামেন্ট থেকে বিজয়ী হওয়ার পর সবাই আমাকে অনেক বেশি চিনতে শুরু করে এবং পুরো এলাকার মধ্যে আমি একজন ফুটবল খেলোয়াড় হিসেবে বেশ পরিচিতি লাভ করি। কিন্তু আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি, এই ঘটনাটি বর্ষার শেষের দিকের একটি ঘটনা। সেদিন ছিল একটি বড় টুর্নামেন্টের ফাইনাল। বিকাল থেকে শত শত মানুষের ভিড় জমেছিল সেই মাঠের কানায় কানায়। খেলা খুবই উত্তেজনাপূর্ণ ছিল, কারণ খেলাটা হয়েছিল আমাদের গ্রাম এবং আমাদের পাশের গ্রামের। শেষ মুহূর্তে এমন একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল যে কেউ গোল দিতে পারছিল না, কোনো দলেই গোল দিতে পারছিল না। এমন একটা উত্তেজনাপূর্ণ খেলা, যে খেলাটা আমার জীবনের একটা স্মরণীয় খেলা। শেষ মুহূর্তে আমি একটা গোল করে আমাদের জয় ছিনিয়ে নিয়ে আসি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত 10:30 বেজে যায়। আর সেই সময়ে খেলার শেষে একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। অনুষ্ঠান দেখতে দেখতে আমার বাড়ি ফিরতে প্রায় রাত 12:30 বেজে যায়। দলের সবাই যার যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আমার বাড়ি ছিল অন্যদের তুলনায় অনেক দূরে। এবং সেই দিন এমন একটা অবস্থা হয়েছিল যে সবাই আগেই বাড়ি ফিরেছিল এবং টিম ম্যানেজমেন্ট যে ছিল, সেই ম্যানেজমেন্টের একজন আমাকে বলেন যে তার মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেল দিয়ে আমাকে কিছুটা দূর এগিয়ে দিয়ে আসবে। তার বাড়িও সেখানে, আমাকে মানে কিছুটা পথ সে এগিয়ে দিয়ে আসবে। যাই হোক, আমি তার কথায় সায় দেই এবং তিনি আর কি আমার অনেক সুনাম করে এবং বলে যে আসলে আমি তো তোমার বাড়িতেই পৌঁছে দিয়ে আসতাম, কিন্তু আমার আসলে বাড়ি ফিরতে হবে, এজন্য উনি আমাকে বেশ কিছুটা পথ এগিয়ে দিয়ে আবার বাড়ির দিকে চলে যায়। এরপর আমি গ্রামের ঠিক কাছাকাছি চলে আসি এবং সেই গ্রামের একটা শর্টকাট রাস্তা ধরে হেঁটে আমি বাড়ির দিকে ফিরছিলাম। প্রথমে সব কিছুই স্বাভাবিক ছিল, মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল, কারণ এত উত্তেজনাপূর্ণ একটা খেলায় আমি একমাত্র একজন গোলদাতা। তারপর আমি মানে মনে মনে ভাবতেছি বা মনে মনে আমি হাঁটতেছি, যেন আমি আমার সেই ফুটবল খেলার মাঠে হাঁটতেছি এবং চারপাশে জনগণ উল্লাস করতেছে এবং আমার গলায় তখনও মেডেলটা ছিল। আমি মেডেলটা তখন পর্যন্ত খুলিনি। হাতে ছিল একটা ছোট অংশের ট্রফি, যেটা আমাকে ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে দেওয়া হয়েছিল।
হাঁটতে হাঁটতে আমি একসময় এমন একটা এলাকায় পৌঁছাই যেটা নিয়ে ছোটবেলা থেকেই আমি নানা রকম গল্প শুনে এসেছি এবং এই মানে এলাকাটার যখনই আমি সামনে আসি তখন আমার মন থেকে ওই যে খেলার যে আনন্দটা ছিল সেই আনন্দটা নিমিষের মধ্যেই হারিয়ে যায়। কারণ এই এলাকাটা নিয়ে আমি বেশ কিছু ঘটনা ইতিমধ্যেই শুনেছি। আর এই এলাকাটার বাম পাশে বহু বছর আগের একটা পুরনো কালী মন্দির আছে। যে জায়গাটা দিনের বেলাতেও খুবই ভয়ানক লাগতো। আমি অনেক আগে এই কালী মন্দিরে একবার এসেছিলাম। সেইবার এই কালী মন্দিরে একটা পুজো হয়েছিল। পুজোর পর একটা মেলা ছিল, সেই মেলাটা দেখতে। তো এইরকম একটা অবস্থায় আমার আসলে আমি তো ১ম এ এই জিনিসটা ভাবিনি। কারণ আমি খেলার আনন্দে ছিলাম। কিন্তু যখন এখানে আসি তখন আমি কোনো কিছু চিন্তা না করে খুব দ্রুত হাঁটা শুরু করি এবং হাঁটতে, হাঁটতে একটা পর্যায়ে গিয়ে আমি হঠাৎ করেই শুনতে পাই আমার পিছনেও কেউ একজন হাঁটছে। টপ, 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 টপ করে হাঁটছে। মনে হচ্ছে যেন ফুটবল খেলার যে বুট জুতাগুলো পরে মানুষ হাঁটলে যেরকম শব্দ হয়, আমার কাছে তো শব্দটা অনেক পরিচিত। কিন্তু রাসেল ভাই তখন আমি আমার বুট জুতোগুলো খুলে হাতে নিয়েছিলাম। কারণ বুট জুতোগুলো পরে হাঁটাটা খুবই কষ্টকর। হয়তো আ মানে আমার কাছে বিষয়টা এমন একটা অবস্থা লাগলো যে হয়তো পেছনে কেউ একজন হাঁটছে। এরপর আমি পিছনের দিকে তাকালাম কিন্তু দেখলাম যে সেখানে কেউ নেই। কোনো কিছুই দেখতে পারলাম না। তো আমি আতঙ্কিত না হয়ে আবারও হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর আবারও সেই একই শব্দ। এবার যেন আরো কাছে টপ, 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 টপ শব্দ আসতেছে। আমি একদমই থেমে গেলাম। শব্দটাও থেমে গেল। আবার হাঁটলাম, শব্দটাও শুরু হলো। মনে হচ্ছিল যেন কোনো ফুটবল খেলার মাঠের মধ্যে দিয়ে কেউ আমার পিছনে অনুসরণ করতে, করতে আসতেছে। কিন্তু আমি যতবারই পিছনে তাকাই ততবারই দেখতে পাই সেখানে কেউ ছিল না। শেষবারে আমার শরীরের লোমগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আমি আমার হাঁটার গতিটা একটু দৌড়ে পরিণত করি। কারণ আমার শরীরটা তখন ক্লান্ত ছিল। আমি যদিও দৌড়াতে পারছি না, তারপরেও আমি হাঁটার গতিটা বাড়িয়ে দেই। ঠিক তখনই কালী মন্দিরের দিক থেকে একটা ঘন্টা বাজার আওয়াজ ভেসে আছে। টং, টং এরকম একটা শব্দ হচ্ছে। তখন রাত প্রায় ১টা বাজে। মন্দির অনেক বছর ধরেই বদ্ধ হয়ে পড়ে আছে এটা আমি আগের থেকেই জানি। সেখানে কেউ পূজা করে না, সেখানে কেউ পূজার জন্য আসেও না। কিন্তু রাত ১টার সময় হঠাৎ করে ঘন্টাটা বাজাচ্ছে কে? আমি ভয়ে রাস্তার একদমই মাঝখান দিয়ে হাঁটা শুরু করি। কোনো পাশেই আমি কোনো দেখাদেখি না করে সোজা চলতে আসি। তখন আমার গায়ে জার্সি পরা ছিল এবং হাফ প্যান্ট পরা ছিল। আমি ভাবি যে আমার আসলে হাফ প্যান্ট পরাটা ঠিক হবে না। আমি সঙ্গে, সঙ্গে আমার কাছে যে ফুল প্যান্টটা ছিল সেই ফুল প্যান্টটা পরে নেই। কিন্তু এরপর আমি যা শুনলাম তা আজও আমি ভুলতে পারিনি। আমি এরপরে শুনতে পারি মন্দিরের ভেতর থেকে যেন অনেকগুলো মানুষ একসঙ্গে মন্ত্র পড়ছে। মনে হচ্ছে পূজার কোনো একটা আসর বসেছে সেখানে। এবং ঘন্টার যে শব্দটা ছিল সেই শব্দটা ধীরে, ধীরে জোরে আমার কানের কাছে এসে বাজছিল। যেন ভিতরে কোনো বড় ধরনের পূজা চলছে। কিন্তু পুরনো মন্দির, অন্ধকারে মন্দির এইরকম একটা অবস্থায় এইখানে পূজা হবে এটা তো অসম্ভব একটা জিনিস। কোনো আলো নেই, কোনো কিছুই নেই। আশেপাশে দেখলাম কিছুই নেই। শুধুমাত্র শব্দই আসছে। আমার কানের ভিতরে শুধুমাত্র শব্দটাই বাজছে। তারপর মনে হলো যে হয়তো মাঠের মধ্যে এতক্ষণ ছিলাম, কোলাহলের মধ্যে ছিলাম। এইজন্যই হয়তো আমার কানে অটোমেটিক শব্দগুলো হচ্ছে। কিন্তু হঠাৎ আমার চোখে পড়ে মন্দিরের ফটকের দিকে। আর ঠিক তখনই বুকের ভেতরটা আমার একদমই হিম হয়ে যায়। ফটকের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি ১ম এ ভাবছিলাম হয়তো এই মন্দিরে হঠাৎ করে কোনো একটা আ সম্প্রদায় এসেছে বা কেউ হয়তো ভুল করে আজকে পুজো করতেছে। কিন্তু তার কয়েক সেকেন্ড পর বুঝলাম এটা কোনো স্বাভাবিক কিছু না। আমি দেখলাম তাদের কোনো মুখ নেই। শুধু কালো অবয়ব, শুধু কালোয় ঢাকা, মাটি থেকে পাগুলো অনেকটা উপরে।
তারা সবাই আমার দিকে একদমই ফ্যাল করে তাকিয়ে আছে। একদমই স্থির। আমি আর দাঁড়াই নেই, প্রায় দৌড়তে শুরু করি। আমার শরীর, আমার পা একদমই আগাচ্ছে না। কিন্তু আমার দৌড়টা প্রায় শুরু হয়ে গেছে। কয়েক গজ যেতেই সামনের শ্মশানের অংশে আমি পৌঁছে যাই। আর সেই সময় হঠাৎ একেবারে পুরো পরিবেশটা যেন থমকে যায়। আমি যেন অক্সিজেনহীনতায় ভুগতে থাকি। চারপাশে এমন নীরবতা নেমে আসে যেন পৃথিবীর আর কোনো শব্দ নেই, পৃথিবীতে আর কোনো কিছুই নেই, শুধু অন্ধকার আর আমি। তারপর শুরু হয় একটা মায়া কান্না। কোনো একটা মহিলা খুব জোরে কান্না করছে, খুব ধীরে ধীরে, কিন্তু এতটাই করুণ যেন যে কারো মন একদমই ছুঁয়ে যাবে। শ্মশানের ভিতর থেকে, একদম শ্মশানের ভিতর থেকে আসতেছে শব্দটা। আমি ভয়ে কাঁপতে কাঁপতে সামনের দিকে তাকালাম, আর যা দেখলাম, শ্মশানের মাঝখানে একটা সাদা কাপড় পরা অবয়ব দাঁড়িয়ে আছে। একদমই মনে হচ্ছে ধূসর আকৃতির, কিন্তু এমন একটা রূপ নিয়েছে যেন মনে হচ্ছে সাদা কোনো দৈত্য টাইপের কিছু একটা। মাথা নিচু করে, চুলগুলো ঝুড়ে পড়া, সে একদমই নড়ছে না। আমি চোখ সরিয়ে দ্রুত হাঁটতে থাকি। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ শুনতে পাই, একদমই স্পষ্ট। আমাকে ডাকছে, রিয়াদ। এই শব্দটা শুনেই আমি একদমই জমে যাই, কারণ আমার নাম রিয়াদ সেটা এইখানকার তো কেউ জানে না, কারণ আমাদের এলাকা এখান থেকে আরও অনেক দূরে। পরে আবার মনে হলো হয়তো আমার কোনো পরিচিত কেউ হবে, কারণ কণ্ঠটা আমার অনেকটা চেনা চেনা লাগছে। এরপর আমি কোনো কিছু কথা না চিন্তা করে আবারও হাঁটতে শুরু করি, কারণ আমি তখন ভাবি যদি আমার কেউ পরিচিত হয় তাহলে সে অবশ্যই আমার সামনে আসবে। তারপর আমি হাঁটা শুরু করি। এরপর ঠিক একই গলায় আবার বলে, রিয়াদ। ঠিক তখনই আমার কণ্ঠটা একদমই স্পষ্টভাবে মনে পড়ে যায়, কারণ কণ্ঠটা ছিল আমার মৃত দাদির। দাদি তখন প্রায় ২০ বছর আগে মারা গিয়েছে। আমার বয়স যখন ৫ থেকে ৬ বছর ছিল তখনই আমার দাদি মারা যায়। আবার ডাকটা আসে, রিয়াদ, পিছনে তাকাও। আমার শরীরটা পুরো কাঁপছিল, কিন্তু ছোটবেলায় দাদির শেখানো একটি কথা আমার তখন হঠাৎ করেই মনে পড়ে যায়। কারণ দাদি আমাকে বলেছিল, রাতের অজানায় যদি তোকে কেউ কখনো ডাকে তাহলে কখনোই, কোনো মুহূর্তেই, কোনোভাবেই তুই পিছনে ফিরে তাকাবি না। এরপর আমার দাদির কথা মনে পড়ে আমি খুব শান্তভাবে চোখ বদ্ধ করে কালেমা পড়তে শুরু করি এবং সামনে হাঁটতে শুরু করি। এবং হঠাৎ করেই আমি অনুভব করি আমার পিছনে কেউ দৌড়াচ্ছে, অনেকগুলো পা একসঙ্গে দৌড়াচ্ছে। মনে হচ্ছে ১০-১২ জন মানুষ আমার পিছন থেকে খুব জোরে ছুটে ছুটে আমার দিকে আসছে। শব্দগুলো ক্রমশই আমার কাছাকাছি আসতেছিল। এরপর আমি কোনো চিন্তা না করে আমি মনে করি যে আমার সামনে কোনো একটা ফুটবল আছে। আমি এই রকম একটা মনে প্রাণে বিশ্বাস করে খুব জোরে দৌড়াতে শুরু করি। একটা পর্যায়ে আমি গ্রামের প্রথম বাড়িগুলোর আলো দেখতে পাই, আর ঠিক তখনই পিছনের সব শব্দগুলো একদমই থেমে যায়। আমি বাড়িতে পৌঁছেই খুব জোরে দরজার মধ্যে ধাক্কা দিতে থাকি। মা দরজা খুলে আমাকে দেখে চমকে ওঠে, কারণ আমার মুখ একদমই সাদা হয়ে গিয়েছিল, শরীর একদম কাঁপতেছিল। আর সেই রাতেই আমার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। প্রায় ১ সপ্তাহ নাগাদ আমি কোনো খেলাধুলা করতে পারিনি। একদমই রাত্রের বেলায় নাকি অনেক কাঁপুনি দিয়ে জ্বর আসতো। সুস্থ হওয়ার পর ঘটনাটি গ্রামের এক বৃদ্ধর সঙ্গে কথা বলি। সেই বৃদ্ধ আবার আমার খেলা খুব পছন্দ করত এবং উনি আমাকে বলল যে, তুই ভাগ্যবান ছিলি, কারণ ওরা তোকে শ্মশানের ভিতর পর্যন্ত নিয়ে যেতে পারেনি। যদি ওরা শ্মশানের ভিতরে নিয়ে যেত তাহলে তোকে হয়তো আমরা আর দেখতে পেতাম না। আমি জিজ্ঞাসা করলাম যে, দাদু ওরা কারা?
বৃদ্ধ কোনো উত্তর দেয়নি। শুধু ওই শ্মশানটা যেদিকে ছিল সেদিকে তাকিয়েছিলেন আমার দাদু। আজ এত বছর পরেও আমি রাতে ওই রাস্তা দিয়ে একদমই যাইনি। যতই খেলা থাকুক, যতই কিছু থাকুক না কেন, আমার সাথে আমি মানে যেকোনো একজন না একজন আমি সাথে রাখতামই। যদি আমি কাউকে সাথে না পেতাম, তাহলে আমি যেখানেই খেলতে যেতাম না কেন, তাদেরকে বলতাম আমার সঙ্গে একজন দিতে হবে। আগেই আমি শর্ত পূরণ করে নিতাম। আমার সঙ্গে একজন আমার বাড়ি পর্যন্ত আসতে হবে। যদি কেউ আসতে পারেন তাহলেই আমি খেলার মধ্যে যাব। কারণ আমি আজও জানি না সেদিন রাতে আমার নাম ধরে কে ডাকছিল। আর শ্মশানের অন্ধকার থেকে কারা আমার পিছনে দৌড়ে আসছিল। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমার খুব পরিচিত এক ভাই বলতে পারেন, ফ্রেন্ড বলতে পারেন, এবং ছোটবেলায় একসাথে বড় হওয়া আমার সেই বন্ধু, ওর বাবার ঘটনা। 1990 থেকে 2000-এর দিকের কোনো একটা দিনে, তার কোনো একটা সেদিন ছিল শুক্রবার, এবং আমি আমার বন্ধুর নাম সঙ্গত কারণে প্রকাশ করছি না, এবং আমার বন্ধুর বাবার নামও আমি প্রকাশ করার পারমিশন পাইনি। সেই আঙ্কেলের বন্ধু খুব পরেজগার ছিল, এবং তার বিজনেস পার্টনার ছিল। ধরে নেই সেই পরহেজগার যে মানে আঙ্কেলের যে বন্ধু ছিল পরহেজগার, তার নাম ছিল শরীফ। এটা আমি ধরে নিচ্ছি। তারা এতটাই ক্লোজ বন্ধু ছিল যে কোনো ডিসিশন নেওয়ার দরকার হলে কেউ কাউকে জিজ্ঞেস করতো না, নিয়ে ফেললেও কেউ ধরতো না। তো আমাদের বন্ধুর বাসা বর্তমান, এবং সেই আঙ্কেলের মানে আমার বন্ধুর বাবার যে ফ্রেন্ড ছিল, যে পরহেজগার আঙ্কেল ছিল, একই বাসায় তারা তখনও ছিল, এখনো আছে। ঘটনাটাও ওই 1993-94 দিকের। সেই যে বললাম আমি, সেদিন ছিল শুক্রবার। সেই শুক্রবার দিবাগত রাতে, মানে জুম্মার আগে, মানে রাতের বেলা, ভোরবেলা, সেই পরহেজগার আঙ্কেল ইন্তেকাল করেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমার এই বন্ধুর আমাদের ধর্মের না, যাকে সেই ধর্মের অন্তরালে না যে আমরা ঘটনায় যাই। সেই পরহেজগার আঙ্কেল মারা যাবার দিন রাতের বেলা শীতের বৃষ্টি ছিল, এবং অনেক বৃষ্টি ছিল, এবং আত্মীয় স্বজনরাও রাতের বেলা আসতে পারেননি বৃষ্টির কারণে। পরের দিন সকালে এসেছে। তো সারা রাত সেই মৃত বাসায় আমার বন্ধুর পরিবার এবং সেই পরিবার সাথে ছিল। লাশ তখনও গোসল করা হয়নি। আমার বন্ধু তখন অনেক ছোট। তো বিল্ডিংয়ের সবাই গোসল করানোর জন্য মানে সকাল 7টার দিকে পরে নিচে নামায়। তো ততক্ষণ পর্যন্ত, মারা গেছে রাত্রে 2টার দিকে, ততক্ষণ পর্যন্ত সকাল 7টা পর্যন্ত লাশ ড্রয়িং রুমে রাখা ছিল, তাদের বাসার ড্রয়িং রুমে। তাদের বাসাটা 3 তলা আর কি। তো আমার বন্ধুর বাবার অনেক মন খারাপ, প্লাস আবেগ ধরে রাখতে কষ্ট হচ্ছিল সেদিন। কারণ আমার বন্ধুর বাবা যে, তখন ওদের বাসাটা রামপুরা, এবং তারা একসাথে বড় হয়েছে, তো সেই কারণে তিনি অনেক কষ্ট পাচ্ছিল। তো তাদের বাড়ির হিস্ট্রিটা বলি। তাদের বাড়িটা ছিল রামপুরা, এবং সেটা ছিল 3 তলা বাড়ি, এবং পুরো বাড়ি নাকি সারা রাত স্তব্ধ ছিল, এবং শীতের রাতের বৃষ্টি কিন্তু, এবং ঠান্ডায় জমে যাবার মতো অবস্থা। সেদিন বাসাটার মধ্যে এক ধরনের গম গম সাউন্ড পাচ্ছিল, এবং পাচ্ছিল মোটামুটি অনেকেই। কেউ কেউ কিছু বলছিল না, কারো মুখের মধ্যে সেই জিনিস চিন্তা নাই। সবাই মন খারাপ ছিল, কারণ আগে যখন একজন মানুষ বাড়িতে মারা গেলে দেখা যেত যে এলাকার সবাই ভিড় করছে, কিন্তু সেদিনের ভিন্ন অবস্থা। কারণ শীতের রাত প্লাস বৃষ্টি ছিল, সবাই মুভ করতে পারছিল না। তো ওদের গ্যারেজে পাটি বিছিয়ে দেওয়া হয়েছিল, যাতে মাদ্রাসার ছেলেরা এসে কোরআন শরীফ পড়তে পারে। তো কোরআন শরীফ পড়ছিল। তো সবাই ওই ফ্ল্যাটে ছিল না। ওই আমার বন্ধুর বাবার যে ফ্রেন্ড যিনি মারা গেছেন, তাদের ফ্যামিলি থাকতো 2 তলায়, আর আমার বন্ধুরা থাকতো 3 তলায়। তো সেদিন ভোরবেলা আমার বন্ধুর যে ফ্যামিলি ছিল 3 তলায়, তাদের বাড়িতে কোরআন পড়ার শব্দ হচ্ছিল। এবং আমি আগেও বলছি, যেহেতু তারা আমাদের ধর্মের না, তারা বুঝতে পারছিল কোরআন পড়ার শব্দ তো নিচের থেকে, কিন্তু মনে হচ্ছিল ফ্ল্যাটেই কেউ কোরআন পড়ছে। ওরা থাকতো 3 তলায়, এবং নিচের কোরআন পড়ার শব্দ এতটা ক্লিয়ার আসার কথা ছিল না। বোঝা যাচ্ছিল নিচে লোকজন আছে, কিন্তু এতটাও ক্লিয়ার আসার কথা ছিল না। অনেকগুলো মাদ্রাসার ছাত্র একত্রে পড়ছে, কিন্তু এত জোরেও পড়ছে না যে 3 তলা থেকে পরিষ্কার শোনা যাবে। তো ফজরের নামাজ পড়েই নাকি ওরা চলে আসছিল, কিন্তু এর আগের থেকেই তারা শব্দ পাচ্ছিল। তো আমার বন্ধুর বাবা, এই যে আঙ্কেল ছিলেন, তিনি লাশের পাশেই বসেছিল সারাটাক্ষণ, এবং লাশ গোসল করার আগ পর্যন্ত ছিল। সেই লাশ ধরে সে নিচে নামিয়েছে, এবং সূর্য আলো ফোটার তখনও নামগন্ধ ছিল না, কারণ সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে, এবং পরের দিন মেঘাচ্ছন্ন অবস্থা, এবং মেঘে ছিল সারাদিন। পরে লাশ গোসল করিয়ে সেই লাশ নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জে, এবং আমার বন্ধুর বাবা কিন্তু সেই লাশের সাথে চলে যায়।
সেদিন বৃষ্টি ছিল না, কিন্তু আকাশে মেঘ করা ছিল এবং প্রচন্ড শীত ছিল। এবং তিনি লাশ ধরেছেন, লাশ নামিয়েছেন, জানাজায় মসজিদের পাশে ছিলেন। তিনি জানাজা পড়েননি, তিনি তো অন্য ধর্মের মানুষ, আমি আগেও বলেছি, কিন্তু একদম শেষ পর্যন্ত দাফন পর্যন্ত সাথে ছিল। এই লাশ দাফন করার সময় সেই লাশ কাঁধে নিয়ে কবরস্থান পর্যন্ত যাওয়া এবং সব কাজে তিনি অংশগ্রহণ করেছিল। মানে আমার বন্ধুর বাবা, সেই শরীফ আঙ্কেল যিনি মারা গেছেন, তার শেষ কাজ সব পর্যন্ত, কবর পর্যন্ত সবকিছুতে তিনি সাথে ছিলেন। তো ব্যাক করেন ঢাকায়, সেদিন রাতের বেলার ঘটনা। ঢাকায় উনি চলেও আসেন এবং অনেক ক্লান্ত থাকার কারণে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে স্বপ্নে তার কাছে একজন লোক আসে এবং তাকে হাতের মধ্যে একটা লাঠি দিয়ে যায়। লাঠির মধ্যে লেখা ছিল আরবিতে কিছু একটা, যেটা বাংলা ইংলিশ কিছুতে না, আরবিতে লেখা ছিল। এবং তিনি স্পষ্ট দেখেন লাঠি ধরার সাথে সাথে একজন তার কাছে আসে এবং তার গলা থেকে কিছু টান মেরে যায়। এবং তিনি নিজেই স্বপ্ন দেখতে থাকলেন যে তার গলা থেকে তার রুটা বের হয়ে যাচ্ছে এবং তিনি মারা যাচ্ছেন, স্বপ্নে দেখছেন। এবং তার কবর হচ্ছে একটা কবরস্থানে, তাকে নিয়ে কবর দেওয়া হচ্ছে। তো আমি আগেও বলেছি আমার বন্ধুটা কিন্তু ইসলাম ধর্মের না, কিন্তু তার বাবা সেই 1993 সালের, মানে 93-94 সালে ওই যে যখন ঘটনা ঘটে সালের, সেদিন থেকেই এই স্বপ্ন দেখা শুরু করেন। যেহেতু সেদিন তার বন্ধু মারা যায় এবং তার সাথে যেহেতু তিনি তার অনেক দিনের ভালো সম্পর্ক ছিল এবং কবর দেওয়ার শেষ পর্যন্ত তিনি যেহেতু সাথে ছিলেন, তিনি মনে করেছিলেন এটা সেই মায়া থেকে হচ্ছে। প্রথম দিন তিনি এসব কথা কাউকে বলেননি যে তিনি এটা দেখেছেন বা এরকম কিছু দেখছেন। এই ঘটনার কিছুদিন পর তিনি রাতের বেলা হঠাৎ করে তার ঘুম ভাঙে, মানে আমার বন্ধুর বাবার। তার নাকি ঘুম নর্মালি ভাঙতো না, মানে ঘুমালে তিনি একবারে ভোরবেলা উঠতেন। তিনি হাঁটতে যান এবং তখন থেকেই হাঁটতেন, কিন্তু সেদিন তার ঘুম ভেঙে যায় অনেক আগেই। বুঝতে পারছিলেন শীতের রাত প্লাস আশেপাশে অনেক কুয়াশা, পরিষ্কার বোঝা যাচ্ছিল, অনেক আগের কথা তো, এখন তো ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। জানালা দিয়ে তিনি হঠাৎ লক্ষ্য করেন 3-4 থেকে 4 জন লোক জানালার চারিপাশে ঘোরাফেরা করছে, কিন্তু ওইখানে কোনো সাপোর্ট নাই, কেউ দাঁড়াবে বা কিছু একটা, কোনো বারান্দা নেই কিছু। মনে হচ্ছে যে লোকগুলো উড়ছে এবং 3 তলায়, এটা সম্ভব না। তিনি ভালো করে চোখ কসলাতে থাকেন এবং পরিষ্কার দেখার চেষ্টা করেন। তখন আঙ্কেলের বড় জোর বয়স 40-45 হবে, কিন্তু তিনি দেখেন 3-4 জন লোক সাদা কাপড় পরা কিছু হাতে নিয়ে পড়ছে, কি জানি পড়াশোনা করছে, কি জানি পড়ছে, আরবি ভাষার কিছু তিলাওয়াত করছে নাকি, কিন্তু তিনি তো কিছু বুঝতে পারছিলেন না। সারা রাত তিনি জানালার দিকে, তার দিকে উল্টা হয়ে পাশে ঘুমান এবং ফজরের আজান পর্যন্ত সজাগ থাকেন। যেই তার পাশের বাসায় পাশেই তো মসজিদ, আজান হলো আর অমনি তিনি তার তিনি সেই আরবি ভাষার যে শব্দটা ভেসে আসছিল সেটা আর পেলেন না। আসলে কুরআন পড়লে এরকম, বা কোরআনের সূরা পড়লে এরকম শব্দ হয়, এটা তিনি জানেন, কিন্তু প্রথম এই শব্দটাতে তিনি বুঝতে পারছিলেন না আসলে এটাকে কোরআন পড়ছিলেন না কিছু। পরের দিন তিনি বাসায় তার বড় ছেলে এবং তার স্ত্রীকে বিষয়টা বলেন। তো যেহেতু খুব বেশি দিন হয় না তার বন্ধু মারা গেছে, সেই শোকে এরকম কিছু ঘটছে কিনা তার ফ্যামিলিরা তাকে জিনিসটা ভালো করে বোঝায় এবং তাদের ধর্মের গুরু হতে তারা কিছু নিয়ে আসে এবং সেটি ব্যবহার হয়তো করেন, কিন্তু সেটা আমার বন্ধু বলতে পারেনি, কারণ তিনি তো অনেক ছোট ছিল তখন। শুরুর দিকে স্বপ্ন ছিল, এরপরে তার ঘরের মধ্যে তিনি কাউকে অনুভব করা শুরু করেন। কেউ কখনো কোনো ক্ষতি তাকে করেনি এবং এই অবয়বগুলো থেকে তার কাছে কোনো ক্ষতি হয়নি তার। তিনি বুঝতেন তার ঘরে কেউ প্রবেশ করছে এবং তার রুমে কেউ আছে। তিনি রুমের মধ্যে কারো অস্তিত্ব টের পেতেন প্রায় সব সময়। এরপর প্রায় 4 থেকে 5 বছর পর সন্ধ্যা 7টায় তিনি বাইরে থেকে বাসায় ফিরছিলেন। অনেকদিন পরে এটা। তারা তখন 3 তলাতেই থাকতো এবং তাদের বনশ্রীর বাসায় তখন কাজ শুরু হয়ে গেছে। তিনি বাসায় ঢোকার আগেই গলিতে ঢুকতেই দেখেন ইলেকট্রিসিটি যে নেই। তিনি নিচতলা থেকে সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে অন্ধকারের মধ্যে বেল খুঁজে পাচ্ছিলেন না। হালকা আলোতে তিনি দেখেন যে এই ফ্লোরে কেউ নাই, ফ্লোরটা কেমন খালি। কিন্তু এখানে তো আমি রেগুলার, আপনি যদি কোনো একটা বাসায় থাকেন এবং রেগুলার সেই বাসায় উপরে ওঠানামা করেন, আপনার তো একটা হিসাব থাকবে সিঁড়ির, কিন্তু উনি দেখেন যে এই ফ্লোরে কেউ নাই, পুরো ফ্লোর খালি। এটা কি করে হয়? তিনি মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তা আমার বন্ধুর নাম ধরে ডাকতে শুরু করেন, চিৎকার করেন, কিভাবে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তিনি নিচে নামতে শুরু করেন। নিচে নেমে, যেহেতু উপরে কিছু খুঁজে পাচ্ছিলেন, তিনি আবার নিচে নামতে শুরু করেন। নিচে নেমে তিনি নিচেই নামছিলেন, কিন্তু বাইরে বের হবার রাস্তা খুঁজে পাচ্ছেন না। অন্ধকারে মনে হচ্ছিল তার চোখের ভিতরে কি যেন ঘুরছে।
তিনি এত নিচে নেমে গেছেন, তার কাছে মনে হচ্ছিল যে তিনি 10 তলা নিচে নেমে গেছেন, এরকম অবস্থা। কিন্তু তিনি নিচের যে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না। তিনি আবারও উপরে ওঠার চেষ্টা করছেন এবং উপরে উঠছেন তো উঠছেন, ছাদে যেতে পারছেন না। যে পরিমাণ সিঁড়ি তিনি ভেঙেছেন তার মনে হতে লাগলো কমপক্ষে 6-7 তলা তিনি উপরে উঠে গেছেন। এখন না তিনি বের হতে পারছিলেন, না তিনি নিজের ফ্ল্যাট খুঁজে পাচ্ছিলেন। এমনও না যে তিনি রোজ এই বাসা মানে নতুন আসছেন, এটা তো রোজ তার এই বাসা ধরে আসা এবং উপরে ওঠা নাও, হিসাব করা। নিজের বাসায় এই ভুল তো কেউ করবে না। হঠাৎ একজন লোকের কুরআন পড়ার শব্দ তিনি শুনতে পেলেন। তিনি কাছে যেতে পারছিলেন না, মনে হচ্ছিল তিনি একটা শিকলে বাঁধা, এগোতে পারছেন না। সেই লোকটা কুরআন পড়ছে বোঝা যাচ্ছে, তিলাওয়াতটা খুব সুন্দর লাগছিল তার কাছে। তিনি অবাক হয়ে যাচ্ছেন অনেকটা। এরকমটা চলতে থাকার কিছুক্ষণ পর লোকটা তার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতেই তিনি দেখেন বাসার মোটর চলছে এবং তিনি মোটরের কাছে পড়ে আছেন। ইলেকট্রিসিটি এসে গেছে, এতক্ষণ না হলে মোটর ছাড়ার কথা না। তিনি বাসায় ওঠার শক্তি পাচ্ছিলেন না, চিৎকার করে ডাকার মতো দেখেন যে তার গলা ভেঙে আছে। তিনি ধীরে ধীরে উপরে উঠছিলেন, আস্তে আস্তে ধরে ধরে। তখন ভাড়াটিয়াদের থেকে একটা ছেলে তাকে দেখে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং তাকে বাসা 3 তলা পর্যন্ত উঠিয়ে দেয়। এরপর প্রায় স্বপ্নে সে অবয়বকে তিনি ঘরের মধ্যে ফিল করে যাচ্ছিল এবং প্রায় সময় এটা তিনি ফ্যামিলির সবাইকে জানাতো এবং বাসার সবাইও জানতো। 2-1 বার তিনি নিজেই সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিল। সাইকিয়াট্রিস্ট শুধু ওষুধ দিত, কিন্তু কোনো কাজে আসতো না। 2009 সালে তিনি একবার আমেরিকা যান। তো আমেরিকাতে তার ভাই বোন মানে আমার ফ্রেন্ডের ফুপ্পি থাকে, চাচু থাকে, সবাই থাকে। তো তিনি গিয়েছিলেন আমেরিকাতে, সেখানে প্রায় 3 মাস ছিলেন। এই 3 মাসে না হয় যতবারই যোগাযোগ করেছে আমার বন্ধুদের সাথে, ততবারই তিনি স্বপ্নের কথা দেখেছেন, স্বপ্নের কথা বলেছেন যে আমি স্বপ্ন দেখছি আমার মৃত্যু হচ্ছে এবং আমার মৃত্যুর পর আমাকে কবর দেওয়া হচ্ছে। যাই হোক, আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না, এবং এটা তিনি আমার ফ্রেন্ডদেরকে প্রায় সময় বলতো যে আমার মনে হয় মৃত্যু ঘনিয়ে আসছে, মানে আমি এরকম উদ্ভট স্বপ্ন কেন দেখব। আপনাদের কাছে হয়তো উদ্ভট লাগছে। পরবর্তী সময়ে 2019 সালে আমার ফ্রেন্ডের সেই বাবা মারা যান এবং মারা যাবার কয়েকদিন আগেও তিনি বলেছেন এবং তাকে বলেছেন যে সেম স্বপ্ন তিনি দেখেছেন এবং এটাও অনেকদিন যাবৎ বলে আসছিলেন নাকি তার বন্ধুকে মানে তার ছেলেকে বলছেন যে আমি এরকম স্বপ্ন দেখছি বারবার। এবং মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি বলেছেন যে তার বন্ধু নাকি তাকে নিতে আসছে। স্বপ্নে তিনি তার বন্ধুকে, সেই শরীফ আঙ্কেলকে দেখেছেন, সেই হুজুর বেশেই। যাকগে, তার শেষ ইচ্ছা ছিল কবরই যেন ইসলামিক উপায় হয়, যা সম্ভব হয়ে ওঠেনি। এটা শুধু তিনিই ফিল করেছেন। তার বড় ছেলে মানে আমার বন্ধুর যে ভাই ছিল, সে কখনো তেমন একটা পাত্তা দিত না। তো 2013 সালে একবার আমার এই ফ্রেন্ড বলতে চেয়েছিল এই ঘটনা, কিন্তু তখন আমার সাথে আমাদের দুইজনের সময় ম্যাচ করছিল না দেখে আমার ঘটনা শোনা হচ্ছিল না। একই বাসাতে এখনো তারা থাকে, মানে সেই রামপুরার জায়গা বিক্রি করে তারা পরশ্রীতে পরে বাড়ি তোলেন এবং আমার বন্ধু থাকে এবং আমার বন্ধুর বাবার সেই ফ্রেন্ড যে ছিল তার পরিবারও কিন্তু একই বিল্ডিং এ থাকে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার ফ্রেন্ডকে। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, আমার বাড়ি বরিশালের ভোলাতে। আমার আব্বু আমাদের স্থানীয় মসজিদের ইমাম এবং আমি একটা হিফিজি মাদ্রাসায় নুরানি শিক্ষক হিসেবে আছি। শাফিন ভাই, আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন হাদিস নিয়ে অধ্যয়নের দরুন জিন জাতি এবং তাদের কার্যকলাপ সম্পর্কে অনেক কিছুই জানি এবং বিশ্বাসও করি। আমরা মানুষেরা যা কিছু চোখে দেখতে পাই না, সেগুলো আমাদের কাছে অলৌকিক মনে হয়। আমি এবং আমার পরিবার একবার একটা ভয়ানক ঘটনার ভেতর দিয়ে পার হয়েছে। সেই ঘটনাটাই আপনাকে লিখে পাঠাচ্ছি, পড়ে শোনানোর অনুরোধ রইল। আমি তখন হাফিজিয়া মাদ্রাসাতে পড়তাম। আব্বু সেই মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বাড়িতে আম্মু আর ছোট বোন। একবার ঈদে মিলাদুন্নবীর কথা। সেদিন মাদ্রাসায় বেশ ভালো খাওয়া দাওয়ার আয়োজন ছিল। সবাই মন ভরে খাওয়া দাওয়া করে দোয়া দরুদ পাঠ করলাম। আব্বু ঠিক করলেন তিনি সারা রাত মসজিদে ইবাদত করবেন এবং সেই রাতেই মসজিদে এমন একটা ঘটনা ঘটে যা আমাদের পরিবারের উপরে বেশ বড় একটা প্রভাব ফেলে। আমি ঘটনাটা আব্বুর ভাষাতেই বলছি। রাত 11টার পরে আমি মসজিদে যাই। ইচ্ছা ছিল সারা রাত নামাজ পড়বো আর কোরআন তেলাওয়াত করব। এই জন্য রাত 1টা পর্যন্ত নামাজ পড়ার পরে ভাবলাম কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব। আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারি। কোরআন শরীফ খুলে প্রথম দিকে বেশ আস্তে আস্তে পড়লেও ধীরে ধীরে
আবেগের বশে জোরে জোরে পড়তে শুরু করি। আমার মাথায় তখন অন্য কিছু ছিল না। হঠাৎ একটা শব্দে সামনে তাকাতেই দেখি প্রায় 7-8 হাত মতো লম্বা বিশাল দেহী একজন লোক। মুখটা অনেক উজ্জ্বল, পুরো শরীর সাদা পোশাকে ঢাকা। আমার সামনে ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন লোকটা, এবং আমার পেছনে নামাজে দাঁড়ানো তার মতোই আরো কয়েকজন লোক। তার সেই চাহনি দেখে আমার বুকটা কেঁপে উঠল, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হঠাৎ একটা জিনিস বুঝলাম অনেক বড় ভুল করে ফেলেছে। অনেক জায়গাতেই শোনা যায় রাতের বেলা জিন আর ফেরেশতা মসজিদে নামাজ পড়ার জন্য আসে। আমার জোরে জোরে তেলাওয়াত করাটা হয়তো উচিত হয়নি। তখন সেই বিশাল দেহী লোকটা গমগমে স্বরে আমাকে বলল, নির্বোধ, তখন তোকে তোর ভুলের শাস্তি পেতে হবে। এই বলে আমার সামনেই পুরো অবয়বটা অদৃশ্য হয়ে গেল। আমি স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। ভয়ে পুরো শরীর তখন কাঁপছে। কোনো মতে উঠে বাড়ি ফিরে এলাম। ফেরার রাস্তায় বারবার শুধু মনে হচ্ছিল পেছন থেকে কেউ একজন আমার সমান তালে হাঁটছে। আমি থামলেই সেও থামে। পেছনে ফিরে তাকানোর মতো সাহস পাচ্ছিলাম না। দোয়াদুরত পড়ছি আর হাঁটছি। বাড়িতে ঢোকার ঠিক আগে রাস্তার পাশে পুকুরের ছপাশ করে একটা বড় সরু কিছু ঝাঁপিয়ে পড়ল। আমি ভয়ে আঁতকে উঠলাম। নিজেকে আর স্থির রাখতে পারলাম না। পরিমরি করে দৌড়ে বাড়িতে ঢুকলাম। তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। শাফিন ভাই, এই ঘটনার পুরো 2 দিন আব্বু বিছানা ছেড়ে উঠতে পারেননি। জ্বর এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই। অনেক সেবা শুশ্রূষা করে 3 দিন পর আব্বু কিছু সুস্থ হয়। আর এই ঘটনার পর থেকে প্রত্যেকবার নামাজের সময় আমি আব্বুর সাথে মসজিদে যেতাম। ওনাকে একা থাকতে দিতাম না। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর প্রায় দিন 10 পরে আরেকটা ঘটনা ঘটে। আব্বু আর আমি ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলাম। তখন আজান হয়নি। আব্বু গিয়ে তারপর আজান দিবেন। অর্ধেক রাস্তা যাওয়ার পরে হঠাৎ মনে হলো আমাদের পেছনে পেছনে আরো কেউ একজন আসছে। আমি সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। দেখলাম একটা গরু, পুরো সাদা, গলায় কোনো দড়ি নেই। কিন্তু এই সময়ে এখানে গরু কোত্থেকে আসবে আমি ভেবে পেলাম না। গরুটার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ দুটো অস্বাভাবিক রকমের সাদা। বুঝতে পারলাম কিছু একটা গোলমাল আছে। জোরে জোরে কালেমা শাহাদাত পড়তে লাগলাম। আব্বুকে বললাম জোরে হাঁটতে। জোরে পা চালিয়ে পথ চলছি। গরুটাও আমাদের পেছন পেছন আসছে। বারবার পেছনে ফিরে দেখছিলাম সেটা আছে নাকি। আর এই কারণেই কখন যে পথ ভুলে এলাকার শেষ মাথায় কবরস্থানের দিকে চলে এসেছে তা বলতে পারবো না। হুশ হতেই দেখি আমরা কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছি। পেছনে সেই গরুটা আর তখন নেই। দুজনে আগে থেকেই ভয় পেয়েছিলাম, তাই সেখানে আর এক মুহূর্ত থাকতে চাইলাম না। ফিরে আসতে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম কেউ যেন কাঁদছে, খুব আস্তে আস্তে। এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেলাম না। পরে বুঝলাম শব্দটা কবরস্থানের ভেতর থেকে আসছে। আমি আব্বুর হাত ধরে টান দিলাম। ঠিক তখনই আমাদের সামনে এসে দাঁড়ালো বাঘের মতো দেখতে একটা কুচকুচে কালো কুকুর। আমি আমার জীবনে কখনো এত বড় কুকুর দেখিনি। তার চোখ দুটো পুরো সাদা। আমরা ভয় কুকড়ে পড়লাম দুজনেই। বারবার আয়াতুল কুরসি পড়ছিলাম। ওখান থেকে বেরোনোর কোনো রাস্তাও খুঁজে পাচ্ছিলাম না। কান্নার শব্দটাও ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে যে কাঁদছে সে যেন এখনই কবরস্থান থেকে বেরিয়ে আসবে। আমরা অসহায়ের মতো সেখানেই বসে রইলাম। আল্লাহ হয়তো আমাদের উপরে অনেক দয়ালু হলেন। কয়েক মিনিট পরেই আজান দেয়া হলো। আর সাথে সাথেই কুকুর আর কান্নার শব্দ দুটোই উধাও হয়ে যায়। কোনো মতে সেখান থেকে বাড়িতে বেরিয়ে মসজিদে আসলাম। সকালবেলা এলাকার সবচেয়ে বড় হুজুরের কাছে তদবিরের জন্য গেলাম। আব্বুর কাছ থেকে সব শুনে তিনি জানান সেদিন রাতে ওই ঘটনার কারণেই এত কিছু ঘটেছে। ওনার পরামর্শ মতে আমরা বাড়িতে কিছু গরিব মানুষকে খাওয়ার দাওয়াত দিয়ে একবেলা খাইয়ে দেই, এবং আলহামদুলিল্লাহ এরপর থেকে আমরা ভালোই আছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলার প্রত্যন্ত গ্রাম থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজকে আমি এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা কয়েক বছর আগে একজন ফুটবল খেলোয়াড়ের জীবনে ঘটে গেছিল। এই ঘটনাটা মূলত আমি আমার মামার মুখ থেকে শুনেছিলাম। ঘটনাটা বড়ই অদ্ভুত একটা ঘটনা। যেই ঘটনাটা আসলে মামা তার মানে সময়কার তার একজন বন্ধুর আরকি সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি এতটাই অদ্ভুত এবং ভয়ংকর যে তিনি আজও রাতের বেলায় ফাঁকা মাঠের পাশ দিয়ে যেতে নাকি অনেক বেশি ভয় করেন। উনি মানে কখনোই কোনো ফুটবল মাঠ বা ক্রিকেট মাঠের পাশ দিয়ে রাতের বেলা একদমই যান না। হাজারো চেষ্টা করেও তাকে ওই মাঠের দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। ঘটনাটি ঘটেছিল আমাদের মানে জেলাতেই, আমাদের জেলা যে উপজেলা আছে, সেই উপজেলার একটি গ্রামে। যেই জায়গার কথা বলতেছি, সেই জায়গায় একটা বিশাল বড় কি বলে খেলার মাঠ আছে। খেলার মাঠ তো না, এটা হচ্ছে সরকারি খাস জমি আরকি। যেই জমিগুলোর কোনো মালিক থাকে না, সেই জমিগুলো মূলত সরকারের আওতায় যায়। তো এই জায়গাতে আরকি কোনো কিছু করা হতো না। ধরেন যে কোনো ঘরবাড়ি নেই, কোনো ফসল ফলাদি হচ্ছে না। তো এজন্যই ওই পুরো জায়গাটাকে এলাকার যারা ছিল তারা ওই জায়গাটায় মানে একটা খেলার মাঠ তৈরি করে সেখানে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। আশেপাশের বিভিন্ন জেলা, থানা, উপজেলা থেকে বিভিন্ন দল এসে এই মাঠে খেলতো। কারণ মানে প্রতি বছরে একবার করে খেলা হতো, তো এজন্যই এই খেলাটার বেশি একটু গুরুত্বপূর্ণ ছিল। আর এখানে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু খেলোয়াড়রা আসতো এবং খেলতো। তো রাসেল ভাই, আসলে এই মাঠটাকে নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এই মাঠের নিচে বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা, বিভিন্ন রকমের প্রাচীন ঘটনা কিন্তু জড়িত। সেই ঘটনাগুলো আমি আস্তে আস্তে আপনাকে বলবো। যেই ঘটনাটি আজকে বলতে যাচ্ছি সেইটাই হচ্ছে মানে ওই যে প্রতি বছর যে খেলাটা হয়, সেই খেলার ফাইনাল ম্যাচের একটি বিশেষ আকর্ষণ ছিল। কারণ পুরস্কারের পরিমাণ এতটা ছিল যে অনেক বেশি পরিমাণের একটা পুরস্কার দেওয়া হয়েছিল সেইবারে। কিন্তু সমস্যা হচ্ছে যে মানে ২টা ম্যাচ যে খেলতেছে, ওই ২টা ম্যাচেই অনেক বেশি মানে প্লেয়াররা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি বুদ্ধিমান। তারা এই সব দলগুলোকে কেটে এসে মানে তারা ওই কি বলছে ফাইনালে চলে গেছে। তো এই ফাইনালে পরিচিত যে আছে মানে খেলোয়াড়গুলোর মধ্যে আমার মামার একজন বন্ধু ছিল, যার নাম হচ্ছে রাকিব। তখন তিনি মানে সেই যে তার যে দল ছিল, সেই দলের খুবই শক্তিশালী একজন স্ট্রাইকার হিসেবে খেলছিলেন। ফুটবলের প্রতি তার এত বেশি ভালোবাসা ছিল যে সে মানে ফুটবল খেলা ছাড়া অন্য কিছুই তার মাথায় আসতেছে না। সব সময় সে ফুটবল নিয়েই আরকি তার সময়টা কাটতো। কিন্তু এই যে ফাইনাল খেলাটা হচ্ছে, ফাইনাল খেলার পুরো দলটা কিন্তু তার উপর নির্ভর করে আছে। তাকে নিয়েই কিন্তু তাদের এত স্বপ্ন। কিন্তু এই ফাইনালের আগের রাতে একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটে। তিনি ওই যে আমার যে মামা আছে, মামার যে বন্ধু রাকিব আছে, তাদের দলকে গ্রামের একটা পুরনো স্কুল ভবনের থাকার ব্যবস্থা করা হয়েছিল। কারণ মানে তারা খুব রাতভর ওখানে অনুশীলন করতেছিল, কারণ পরের দিনেই ম্যাচ। তো তাদেরকে একটা প্রিপারেশনের ব্যাপার ছিল। কোচ তাদেরকে যথাযথ মানে ট্রেনিং করতেছিল। তো ওই যে পুরনো স্কুল ভবনটার মধ্যে যে তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল, তো তারা তাদের মতো আর কি যা কিছু আছে সেটা নিয়েই তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত প্রায় ১২টার সময় সবাই একদম ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে এই যে আমার মামার যে বন্ধু রাকিব আছে, তার ঘুম ভেঙে যায়। কারণ সে শুনতে পায় মানে ওই স্কুলের বারান্দায় বা স্কুলের মাঠে কেউ একজন ফুটবল খেলছে আর কি। ফুটবল টপ বাইলে যেরকম শব্দ হয় ঠাস ঠাস, ঠিক সেরকম একটা শব্দ হচ্ছে। তো মাঝরাতে স্কুল মাঠে বল মারার শব্দ, বিষয়টা আর কি মামার কাছে, মামার যে বন্ধু আছে, আমার তো মামা, তো ওনার কাছে একটু মানে একটু আশ্চর্য লাগে। তখন উনি ভাবলো যে হয়তো সারাদিন ফুটবল খেলছে, এজন্য হয়তো শব্দটা কানের মধ্যে বাজতেছে। তো
তো উনি কি করলেন, উনি আর কি বাইরে থেকে ওনার জরুরত সেরে এসে আবারও ঘুমিয়ে পড়লেন। কিন্তু উনি দেখলেন যে না, ওই ফুটবল মাঠের যে থপথপ শব্দটা আছে সেই শব্দটা মানে কোনোভাবেই থামতেছিল না। একদম আর কি শব্দটা চলতেই আছে। তখন আমার ওই রাকিব মামাটা করলো কি, উনি আর কি জানালার কাছে গিয়ে বাইরের দিকে, জানালার একটু ফাঁক করে বাইরের দিকে তাকালেন। আর যা দেখেন তা তার কাছে খুবই আশ্চর্যজনক লাগে এবং তার কাছে এত বেশি ভয়ের সঞ্চয় হয় এই বিষয়টা দেখে। উনি দেখেন যে চাঁদের আলোয় মাঠের মাঝখানে একজন একা খেলোয়াড় ফুটবল খেলছে। উনি ফুটবলটা নিয়ে ধপধপ করে মাটির মধ্যে বাচ্ছেন বা এরকম। এবং একটা সময় উনি দেখলেন যে ওই লোকটা খুব ভালো খেলছে। মানে বল এমনভাবে ড্রিবলিং করছে, এমনভাবে দৌড়াচ্ছে, এমনভাবে মানে তার পজিশনগুলো আর কি শো করতেছে। মানে মনে হচ্ছে যে তার অদ্ভুত রকমের কিছু দক্ষতা আছে। এরপর এই যে আমার মামার বন্ধু যে রাকিব ছিল, সে ভাবতেছে যে হয়তো এটা বিরোধী দলের কোনো খেলোয়াড় হবে। কারণ আমাদের দলে তো এত ভালো খেলোয়াড় আসলে নাই। কারণ মানে সে যেভাবে ড্রিবলিং করছে, যেভাবে সে দৌড়াচ্ছে, যেভাবে তার অঙ্গভঙ্গিমা প্রদর্শন করছে, এরকম খেলোয়াড় তো তাদের দলে নাই। আর তিনি এরকম খেলোয়াড় চেনেনও না। ইনি আবার মাঝে একটু মানে তখন মনে একটু ভয় পেলেন। আরে শালা, কালকে ম্যাচটা মনে হয় তাহলে আমরা জিততে পারবো না। এত ভালো খেলোয়াড়ের সাথে তো আমরা টিকতে পারবো না। কিন্তু কিছুক্ষণ পর তার বুকের ভিতরে একটা ঠান্ডা হাওয়া অনুভূতি হয়। কারণ তিনি দেখতে পারলেন যে ওই যে লোকটা যে খেলছে চাঁদের আলোর মধ্যে, লোকটার কোনো ছায়া নেই। মানে চারদিকে আলো, একদম আলোর মধ্যে একদম ফটফটা দেখা যাচ্ছে, কিন্তু লোকটার যে দৌড়াদৌড়ি করতেছে সেটাও ঠিক আছে, কিন্তু লোকটার যে একটা ছায়া পড়বে ঠিক সেই ছায়া নেই। মানে কোনো ছায়াই নেই আর কি। এরপর ওই রাকিব মামা দেখলেন যে হঠাৎ করে এই লোকটি থেমে যায় এবং ধীরে ধীরে মাথা ঘুরিয়ে স্কুল ভবনের দিকে তাকায়। আর ঠিক তখনই রাকিব মামা জানালা থেকে সরে যায়। মানে উনি আর কি একটু মানে লুকিয়ে পড়ে। উনি আর কি ওই যে জিন, আমরা যে জিন ভূতের ভয় করে, উনি তো ওই ভয়ে ওনার নাই। উনি ভাবতেছেন যে ওই লোকটা যেটা আমাকে দেখে যায় তাহলে বিষয়টা কেমন হবে না, এজন্য উনি একটু সরে যায়। আর ঠিক তখনই মানে রাকিব মামার ভিতরে এমন একটা অবস্থা হয় যে তিনি ভয়ে আর বাইরের দিকে তাকানোর সাহস পাননি। উনি তখন ভাবলেন যে আরে কি খেলতেছে খেলুক, কালকে সকালবেলা দেখা যাবে কি হয় না হয়, এত কিছু করার তো কিছু নেই। তো এটা ভেবে উনি আর কি যত যাই ওনার কষ্ট হোক, উনি কানের মধ্যে একটা বালিশ দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে সেই ঘটনাটি তিনি কাউকে বলেননি। এবং এটা বলেননি এই কারণে, কারণ উনি হচ্ছেন ওনার দলে একজন বড় স্ট্রাইকার। এখন উনি যদি আরেকজনের কথা এরকম করে বলে তাহলে সবাই তো হাসাহাসি করবে যে আরে তুই এখন পাবি না বা তুই এটা করবি না, এই জন্য তাদের দলে ভালো প্লেয়ার আছে এটা বলতেছিস। তো যাই হোক, উনি আর কি বিষয়টা একদমই চাপে যান। বিকালবেলায় কিন্তু ফাইনাল ম্যাচ শুরু হবে। হাজার হাজার দর্শক, চারপাশে সকাল থেকেই দর্শকের আনাগোনা চলছে। কারণ খুবই কিন্তু মানে রমরম একটা খেলা হবে এলাকার মধ্যে। আর এবারের প্রাইজ মানিও সব থেকে বেশি। চারদিকে চিৎকার, ঢোল, শব্দ, সেই শব্দ চলতেছে। তারপর দীর্ঘক্ষণ সময়ের পর খেলা শুরু হয়ে গেল। খেলা শুরু হওয়ার সবকিছুই ঠিকঠাক ছিল। খেলা শুরু হওয়ার আগে সবকিছু ঠিকঠাক ছিল, সব জিনিসপাতি, তারপর সবার শরীর সুস্থ, সবকিছু ঠিকঠাক ছিল। এবং খেলার রেজাল্ট হচ্ছে প্রথমার্ধের শেষে ১-১ গোলে আমাদের রাকিব মামার যে দল ছিল উনিও ১ গোল দিছে, ওই পাশেও ১ গোল করে দুই পাশে বিরতির মধ্যে যায়। এবং বিরতির মধ্যে শেষ হয়ে পরের যে খেলাটা শুরু হয় সেই খেলাটা উত্তেজনায় পূর্ণ হয়ে ওঠে। এমন খেলা শুরু হয় যে দুইজনের এমনভাবে প্রতিদ্বন্দ্বী শুরু করে যেটা আর কি কল্পনার বাহিরে। এরপর ম্যাচ শেষের ১৫ মিনিট তখন হঠাৎ করে রেফারি একটা হয় ফু দেন যে অনেক তো সেই একটা খেলার ছিল, তো তখন উনি আর কি ৫টা মিনিট বিরতি দেন। বিরতি দিয়ে ঠিক তখনই আবার শুরু হয় খেলা। এবং খেলতে খেলতে যখন আর কিছুক্ষণ সময় বাকি আছে ঠিক তখনই রাকিব যে স্ট্রাইকার খেলোয়াড়টা ছিল আমার মামার বন্ধু, ওই খেয়াল করেন তাদের দলের ডান দিক থেকে উইংয়ের দিকে একজন খেলছেন। সে অবাক হয়ে যায়, কারণ এই উইংয়ের প্লেয়ারটা উনি আর কি চিনতে পারছে না।
মানে তাদের দলের কেউ না, পুরা তাদের, উনি একজন স্ট্রাইকার, তো সেই ক্ষেত্রে এবং মানে ওনাকে তো চেনার কথা, ওনার জার্সিও তাদের দলের, উনি কিন্তু ওনার মানে ওনাকে চিনতেছে না, উইংয়ের যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটাকে উনি চিনতেছে না। আর অবিশ্বাস্য দক্ষতায় বল উনি নিয়ন্ত্রণ করতেছেন, এমনভাবে খেলতেছে এবং উনি দেখতেছেন ওই যে রাত্রের বেলা উনি যাকে দেখছিলেন ঠিক অমনটাই উনি খেলতেছেন। তখন এ নিয়ে রাকিব মামা বেশ খানিকটা অবাক হয়ে যান। তিনি অবাক হয়ে যাওয়ার কি কথা, এখন খেলা তো জিততে হবে, উনি ওনার মতো করে আছেন, দেখতেছেন আর কি হচ্ছে না হচ্ছে। এরপর উনি দেখেন যে ওই প্লেয়ারটা একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে যাচ্ছে, একটু এ প্রথমে কাটলেন, ইট কাটলেন, ওই কাটলেন, একদম কাটিয়ে একদম এগিয়ে যাচ্ছেন আর কি। তো মানে কোনো কিছুই আর কি উনি বুঝতেছেন না যে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, তখন রাকিব মামা ভাবতেছেন কি রে, এই প্লেয়ারটা কেমনে কি হলো না হলো, সেদিন কি কোনো প্লেয়ারকে বদলি হয়েছে নাকি? তখন উনি দেখলেন যে সেদিন তো কোনো প্লেয়ারও বদলিও নামানো হয়নি। যাই হোক, খেলা চলতেই থাকে। অপরিচিত খেলোয়াড়টি হঠাৎ করেই বল নিয়ে বাম দিক থেকে দৌড় শুরু করে, তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দেয় ওই যে রাকিব মামার কাছে। রাকিব মামা তো স্ট্রাইকার ছিল, ওনার কাছে বল বাড়িয়ে দেয় এবং এই বলটা পাওয়ার পরে একদমই ফাঁকা ছিল গোল, এখন রাকিব মামা একদম গোল দিয়ে দেয়। আর এই গোলের পরে পুরো মাঠ উল্লাসে ভরে যায় এবং এই গোলটা দেওয়ার পর আর কি ৩-৪ মিনিট পরেই খেলা শেষ হয়ে যায় এবং রাকিব মামাদের দল একদম চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু পুরস্কার বিতরণের সময় রাকিব মামা একটা বিষয় খেয়াল করলেন যে যখন দলের সবাই মানে মিলে ছবি তুলছে বা সবাই সবার সঙ্গে দেখা করছে, সবাই সবার সঙ্গে কথা বলছে, কিন্তু ওই যে রাকিব মামাকে যেই বলটা পাস দেওয়া হয়েছিল, তাকে যেই বলটা দিয়েছিল বা তাকে এসে বলটা যে সুন্দর একটা বল বানিয়ে দিয়েছিল, তাকে মানে খোঁজ পাচ্ছে না, কোনো কিছুই করতে পারতেছে না। তো এবার তো রাকিব মামা বেশ খানিকটা অবাক হয়ে যায়, কিরে এই প্লেয়ার গেল কোথায়, এইটা প্লেয়ারকে তো খুঁজে পেলাম না, এই প্লেয়ার কই থেকে আসলো? তখন ওই রাকিব নামের যে প্লেয়ারটা ছিল উনি কোচকে যা সরাসরি জিজ্ঞাসা করেন যে কোচ, ডান দিক থেকে উইংয়ের দিকে যে খেলছিল সে কোথায়? এবার কোচ রাকিবের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কোন খেলোয়াড়ের কথা বলছো? আমরা তো বুঝেছি না, ডান দিকের উইংয়ে মানে কে? কিন্তু ওই রাকিব মামা কোনো নাম বলতে পারলো না, কারণ সে তাকে চিনতেই পারে না, তাকে চেনেই না। মানে তারপর কি করা হয়, রাকিব মামার অনুরোধে পুরো দলের 11 জনকে নিয়ে আসা হয়, নিয়ে এসে সবাইকে দেখা হয় যে 11 জনই ছিল, এই 11 জনই ছিল, একজনও তো বেশি নাই, তাহলে তুমি কার কথা বলছো? আর এটার পরে রাকিব মামার মনে বেশ খানিকটা সন্দেহ শুরু হয় এবং এমন সন্দেহ, যেই সন্দেহ তাকে আস্তে আস্তে ভিতর থেকে ধ্বংস করে দিচ্ছে। এবং সেই রাতেই আর একটি ঘটনা ঘটে। পুরো ঘটনাটা তার কাছে এত বেশি ভয়ানক ছিল যে মানে তারা বুঝতেই পারতেছিল না। আর রাসেল ভাই, এখানে একটি কথা বলে রাখি যে খেলা শেষ হতে সাথে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার সময় তারা আর বাড়ি যায়নি, তারা পুরস্কার নিয়ে সবাই স্কুল ভবনেই ফিরে আসে এবং ফিরে আসার পর তারা যখন দেখে যে রাত প্রায় তখন 12টা নাগাদ বাজে এবং 12টা যখন বেজেই গেছে তখন তারা মনে করে যে সবাই আমরা আজকে স্কুলের মধ্যেই থেকে যাই, কালকে না হয় বাড়ির দিকে যাব সকালবেলা। যাই হোক, সবাই যখন ঘুমিয়ে পড়েছে ঠিক তখনই হঠাৎ করে গত রাত্রের মতো আবারও বল মারার ঠাস ঠাস শব্দ শোনা যাচ্ছে। এই শব্দটা শোনার পর মানে সেদিন এত বেশি শব্দ হচ্ছে যে পুরো দলের লোকেই কিন্তু এই শব্দটা শুনতে পায়। মানে সবাই শুনতেছে, কিরে মাঠের মধ্যে কে বল ধপধপ শব্দ করছে। তখন তাদের মধ্যে কয়েকজন সাহস করে বাইরে বের হয়, কিন্তু দেখে যে মাঠটা একদমই পুরোটাই ফাঁকা, কেউ নেই, শুধু মাঠে একটা পুরনো ফুটবল পড়ে আছে। বলটি এত পুরনো যে মনে হচ্ছে কেউ বহু বছর আগে এই বলটি খেলেছিল। এবং এটা দেখার পর তারা ওই বলটি নিয়ে এসে তাদের রুমে রেখে দেয় এবং তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে এলাকার এক বৃদ্ধ লোক তাদের কাছে আসেন, যে কিনা তাদেরকে বলেন যে তোমরা নাকি শুনলাম গত রাত্রে কি একটা দেখেছো। তখন ওই খেলোয়াড়রা কি করলো, ওই বৃদ্ধকে গত দিনে রাতে পাওয়া যে বলটা ছিল সেই বলটা তাদের কাছে নিয়ে আসেন
তিনি এই পুরনো বলটা দেখে একদমই চুপ হয়ে যান। তারপর ধীরে ধীরে একটি গল্প বলতে শুরু করেন। গল্পটি আজ থেকে প্রায় ২০ বছর আগে এই একই মাঠে একটি টুর্নামেন্টের ফাইনাল চলছিল। সেই মাঠের ম্যাচের সেরা খেলোয়াড় ছিল স্থানীয় এক যুবক। তার ছিল অসাধারণ প্রতিভা। সবার স্বপ্ন ছিল সে একদিন বড় একটা ক্লাবে খেলবে। কিন্তু ফাইনালের দিন রাতে বাড়ি ফেরার পথে সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার মৃত্যুর পর থেকে মাঝে মাঝে গভীর রাতে মাঠে বল মারার শব্দ শোনা যায় বলে গ্রামের অনেকেই দাবি করেন। বৃদ্ধ লোকটি তখন একটি পুরনো ছবি এনে দেখান। ছবিতে দেখা যায়, ছবিটা দেখে আর কি ওই যে মামার যে বন্ধু রাকিব ছিল, উনি ওনার শরীর কাঁপতে ওঠে। কারণ ছবিটার মানুষটা ঠিক ওই যে উনি যেই খেলোয়াড়কে দেখছিল ঠিক সেই খেলোয়াড়ের মতো, যাকে সে মাঠে খেলেছিল আর যে তাকে পাস বলটা দিয়েছিল তার মতোই দেখা যাচ্ছে। একই মুখ, একই চেহারা, একই চোখ, সব কিছুই একই। তো এটা যাই হোক, তার কিছুক্ষণ পর রাকিব আর সেখানে থাকেনি, ওই স্কুলে থাকেনি। পরদিন সকালে উনি চলে যান ওনার বাড়িতে এবং বাড়িতে গিয়ে ওনার মার সঙ্গে আর কি এই বিষয়টি শেয়ার করেন। তখন ওনার মা ওনাকে বলে যে হয়তো তোর উপর কোনো আত্মা বা কোনো একটা খারাপ কোনো কিছুর একটা আসর পড়েছে বা তোকে একটা জিনিস টার্গেট করেছে, না হলে তোকে কেন এত উপকার করছে বা এরকম একটা কিছু হচ্ছে। তখন আর কি ওই কি বলে, রাকিব যে আমার মামাটা আছে, ওই মামা বলে যে আমি আর কি বলবো, আমি আর কখনো ফুটবল খেলবো না, বা উনি আর কি কখনো ফুটবল খেলতে চান না। কারণ যদি কোনোভাবে ওনার নজরে আবারও পড়ে যায় তাহলে বিষয়টা খুবই খারাপ হবে, হয়তো তার সঙ্গে খারাপ কিছু হতে পারত। তো এই জন্য ওনার মার অনুরোধে এবং ওনার যে দল আছিল সেই দলের হেড কোচের কাছ থেকে বিদায় নিয়ে উনি এই ফুটবল খেলাটাকেই পুরো ছেড়ে দেন। এখন উনি ভালো আছে, সুস্থ আছে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। নোবেল ভাইদের দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে একটা পুরনো বাংলো বাড়িতে কাটাতে গিয়েছিলেন এবং তার চাচা তখন সদ্য বিবাহিত। তিনি বিয়ে শাদী করেছেন, বিদেশে ছিলেন, বিদেশ থেকে এসে বিয়ে করেছেন। বিয়ে করে তিনি বেড়াতে যান। চট্টগ্রামের কোথায় গিয়েছিলেন সেটা বলবো না, চট্টগ্রাম বিভাগেরই কোনো একটা অঞ্চলে তিনি গিয়েছিলেন। সেখানে একটি বিশাল বাংলো বাড়িতে তাদের কাটানোর কথা ছিল। তো সেই বাংলোটা অনেক অনেক আগে তৈরি আর কি, 200-300 বছর আগে এরকম হবে আর কি। ইটস কাইন্ড অফ লাইক এ জমিদার বাড়ি, কিন্তু এটা বাংলো বাড়ি আর কি। তো যাই হোক, সেখানে তিনি কাটাবেন এবং সেই বাড়িটা তখনও ওয়েল ফ্যাসিলিটেড। সেখানে তখনও একজন কেয়ারটেকার আছে যিনি বাড়ির টেক কেয়ার করেন, বাড়ি নিয়মিত পরিষ্কার করা হয় এবং সেই বাড়িতে তখনও সেই পরিবারের যে বাংলো পরিবারের যে মালিক, তার পরিবারের পরিচিত মানুষরা, গেস্টরা তখনও আসেন এবং আপ্যায়ন পান। তো যাই হোক, নোবেল ভাইয়ের যে চাচা তিনি সেখানে যান তার নতুন স্ত্রীকে নিয়ে এবং তারা বেড়াতে যান এবং সেখানে গিয়ে তারা তো খুবই অভিভূত হয়ে যান এবং নোবেল ভাইয়ের চাচি যে তিনি খুবই অভিভূত হয়ে যান, কারণ এত সুন্দর একটা বাংলো বাড়ি, সেই বাড়ির পিছনে বিশাল দিঘি এবং সে শান বাঁধানো ঘাট আছে এবং সবকিছু আছে এবং খুবই অসাধারণ। তো খুব সুন্দর একটা সময় তারা কাটান দিনের বেলা এবং ঘুরে ঘুরে দেখান। সেখানকার যে কেয়ারটেকার আছে তিনি তাদেরকে বলেন, বাংলো সম্পর্কে বলেন যে এখানে কে বলে, যে এখানকার মালিক এবং তাদের পুরো হিস্ট্রি সম্বন্ধে বলেন, যারা এখানে ছিলেন তারা এখানে কি কি করতেন। তবে বলেন যে এখানে কিন্তু কিছু ব্যাপার স্যাপারও আছে, আপনারা কিন্তু একটু ভয় পাবেন না। অনেকে কিন্তু ভয় পায়, কারণ অনেকে বিশ্বাস করে যে এই বাড়িতে আমাদের পুরানো এক ম্যাডামের আত্মা রয়ে গেছে, আমাদের এক পুরানো ম্যাডাম, তার আত্মা এখানে রয়ে গেছে, অনেকে বিশ্বাস করে। এটা আসলে পুরনো বাড়িঘর সম্পর্কে প্রচলিত কথা, তবে আপনারা এটাকে খুব একটা আমলে নেবেন না, তবে অনেকেই বিশ্বাস করে। এই কথা শুনে নোবেল ভাইয়ের চাচা বেশ একটু তিনি একটু থতমত খেয়ে যান। একে তো পুরনো বাড়ি, তারপর ওনার নতুন স্ত্রী এবং সেই বাড়িতে আছেন। তো যাই হোক, তিনি ব্যাপারটাকে শুনে তার স্ত্রীকে বলেন, এগুলো বাজে কথা, এইসব কথা তুমি কানে দিও না, এগুলো কোনো ব্যাপার না। তো যাই হোক, তারা সারা দিন সেই বাড়িতে ঘোরেন এবং তারপরে তাদের বিকেলটা খুব সুন্দর কাটে। ঘুরে পেছনে লন ছিল,
সেই লনে যেয়ে তারা ঘোরাফেরা করেন, সুন্দর করে বাগান করা, এবং সেখানে যান, যেয়ে দেখেন, এবং সেই বাগানের এক পাশে গিয়ে তারা দেখেন একটা ছোট কবরস্থান, এবং সেই কবরস্থানে অনেকগুলো কবর, সারি সারি কবর। তো তাদের কাছে একটু কেমন জানি লাগে কবরস্থানটা দেখে। বেশ পুরনো কবরস্থান, এবং কবরস্থানের উপরে প্রত্যেকটার মাথার কাছে নাম ফলক আছে, এবং সেগুলো দেখে দূর থেকে নোবেল ভাইয়ের চাচি একটু বিষণ্ণ হয়ে যান, তার কাছে একটু বিষণ্ণ লাগে। বিকেল গড়িয়ে গেছে এরকম সময়। তো তিনি অনেকক্ষণ তাকিয়ে থাকেন কবরস্থানের কাছে। তো তিনি নোবেল ভাইয়ের চাচা তার স্ত্রীকে সরিয়ে আনেন, তিনি নিজে দাঁড়িয়ে সেখানে দোয়া করেন, দোয়া করে তিনি চলে আসেন। তো যাই হোক, তাদের থাকার জায়গা যেটা হয় সেই বাংলো বাড়ির 2য় তলায়, এবং অনেকগুলো রুম সেখানে, এবং একটা করিডোরের মতো, সে বিশাল বারান্দা, সেই বারান্দা ধরে গেলে করিডোর, এবং করিডোরের এক পাশে দেখা যায় যে একটা বড় রুম তাদেরকে দেয়া হয়, যে এই রুমটাতে আপনারা থাকবেন। রাতের বেলা বিদ্যুতের ব্যবস্থা হচ্ছে খুবই কম, সীমিত আকারে বিদ্যুৎ, কারণ সেখানে যখন তারা ছিলেন, এটা হচ্ছে 90-এর দশকের কাহিনী। তখনকার সময় আলো বলতে এনার্জি বাল্ব সেরকম আসেনি, টিউব লাইটের ব্যবস্থা, লাইট, আর সেই এলাকাগুলোতে আসলে টিউব লাইট তেমন ছিল না, লাল বাল্বই জ্বলতো, সেই সময়কার ফিলামেন্ট বাল্ব যেগুলো। তো সেই ফিলামেন্ট বাল্ব ছিল, সেই করিডোরের মাথায় ছিল একটা, সিঁড়ি ঘরে ছিল, আর হচ্ছে যে পুরো করিডোরটা অন্ধকার। তো শেষ মাথায় যে তাদের রুম, সেই রুমের সামনে একটা ছোট বাল্ব লাগানো, আর ঘরের মধ্যে সেই লাল বাল্ব। তাছাড়া খুব সুন্দর রুম, ভেতরে যে রুম, এবং দেখলেন যে সেখানকার বাথরুমও বেশ বেশ বড়, সড়ো বাথরুম তখনকার সময়, রুমটাও বেশ বড়। তো নোবেল ভাইয়ের চাচা খুবই লাইক করলেন সেই রুমটা, এবং রাতের বেলা তারা যখন থাকবেন, আগেই তাদের মালপত্র সেখানে গুছিয়ে দেওয়া হয়েছে। তো রুমের মধ্যে ঢুকেছেন, তো ঢুকে দেখছেন যে সেখানে টেলিভিশন নেই, যথারীতি এত বড় বাংলো টেলিভিশন নেই, এবং একটু অস্বস্তি ফিল করলেন, কারণ আধুনিক জীবনযাত্রার একটা অংশ টেলিভিশন, যেহেতু বাংলো বাড়ি, এবং সেখানে কোনো অতিথি থাকলে একটা টেলিভিশন থাকার কথা, তো নেই সেখানে। তো যাই হোক, তো সময় কাটানোর খুব একটা তিনি মানে মাধ্যম পেলেন না। ওনার ওয়াইফের সাথে কিছুক্ষণ গল্পগুজব করলেন, তারপর নিজে কিছুক্ষণ বই টই পড়ে সময় কাটালেন। এরকম করতে করতে একসময় গল্প করতে করতে রাত হয়ে গেল তাদের। তো রাত হয়ে যাওয়ার পর নোবেল ভাইয়ের চাচা এক সময় তিনি ফিল করেন যে তার ধূমপান করার দরকার। আসলে তিনি বেশ আড্ডাবাজ একজন মানুষ, বন্ধুদের সাথে সময় কাটান, আড্ডা দেন, এবং এখন এখানে এসে মাত্র 2জন তারা, এবং রুমের মধ্যে অনেকক্ষণ থেকে তিনি বেশ মনে হচ্ছে যে তার দম বন্ধ হয়ে আসছে। তো তিনি তার ওয়াইফকে বললেন যে তুমি একটু বসো, আমি যে করিডোর থেকে একটু সিগারেট খাই, একটু হেঁটে আসি, রাস্তা দিয়ে আমি একটু হাঁটি, মানে রাস্তা বলতে করিডোর দিয়ে একটু হাঁটি, এই মাথা ও মাথা একটু হাঁটি, আসছি আমি, জাস্ট একটা সিগারেট খেয়ে চলে আসবো। তো তিনি তার ওয়াইফকে এটা বলে তিনি রুম থেকে বের হন। তো তার ওয়াইফ আর কিছু বলেন না, তিনি বের হয়ে আসেন। তিনি বের হয়ে এসে তিনি রুমটা ভিজিয়ে দেন, তিনি বলেন তুমি দরজাটা ভেতর থেকে লাগিয়ে দাও, আমি এসে নক করলে খুলবা, তুমি খোলা রেখো না দরজা, এই বলে তিনি বেরোন। তো বেরিয়ে তিনি একটা সিগারেট হাতে নিয়ে হাঁটেন। হাঁটতে 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 তিনি করিডোরের তার যে আলোকিত অংশটা থেকে বেরিয়ে অন্ধকারের দিকে যান, হেঁটে হেঁটে আরো সামনে যান, সিঁড়ি ঘরের সামনে যান, এবং তিনি এক জায়গায় যে দাঁড়ান, সেই জায়গাটা তার কাছে খুব সুন্দর লাগে। সুন্দর লাগার কারণ হচ্ছে এক পাশে হচ্ছে তার বাসার তার রুমের সামনের যে লাইটটা সেটা জ্বলছে, আরেক পাশে জ্বলছে হচ্ছে সিঁড়ি দিয়ে যেখানে নিচে নামার লাইটটা। তো দুটোর মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন, দুপাশের আলোর মাঝখানে অন্ধকার জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। তো তিনি এরকম থাকতে থাকতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, সামনে নজর পড়লো তার নিচে, এবং নিচে দেখলেন যে একটা লন, মানে বেশ সুন্দর লন সেখানে, সেই মানে যেখানে বাসার সামনে যে জায়গাটা, করিডোরের সামনে বিশাল একটা লন, এবং সেই লনের মধ্যে তিনি মনে হচ্ছে যে বেশ সুন্দর আলো খেলা করছে, চাঁদের আলো। তো তার একবার মনে হলো যে আমি নিচে নেমে যাই, নিচে নেমে যে একটু হাঁটি। তো সিঁড়িঘর তো সামনেই, তো হেঁটে হেঁটে তিনি চলে গেলেন সিঁড়িঘরের কাছে, এবং হেঁটে নেমে গেলেন নিচতলায়। তো হেঁটে সেখান থেকে যাচ্ছেন, যে লনের মধ্যে দাঁড়ালেন, তাকাচ্ছেন, বেশ সুন্দর বাতাস বইছে এবং বেশ লাগছে। তিনি আরেকটা সিগারেট ধরালেন। তো সেখানে সিগারেট ধরিয়ে তিনি খাচ্ছেন, সিগারেট টানছেন আর হাঁটছেন এবং তাকাচ্ছেন এদিক ওদিক। হঠাৎ তার চোখে পড়লো যে দূরে মনে হচ্ছে যে মানুষ একজন হাঁটছে। তো তিনি কিছুক্ষণ দেখলেন এখানে আর কি আছে, আরো কোনো অতিথি কি আসছে, কারণ সেই বাড়িটায় নাকি সাধারণত অতিথি ছাড়া কেউ আর আসে না আর কি। বাড়ির মালিক যারা ছিলেন তারা এখন আর এখানে কেউই থাকেন না। তাদের অতিথি যদি কেউ আসেন, বা তাদের ফ্যামিলি থেকে যদি মানে কেউ এখানে পারমিশন নিয়ে আসেন, বা অনেক সময় দেখা যাচ্ছে যে সরকারি বা এরকম মানুষ পারমিশন নিয়েও সেখানে থাকেন।
তো যাই হোক, তিনি চিন্তা করলেন যে আরো কোনো অতিথি কি আছে আমরা ছাড়া। যাই হোক, আমরা একা মানুষ এখানে 2-3 দিন বেড়াবো, কেমন লাগবে, যদি কোনো অতিথি থাকে তাহলে আরো ভালো লাগতো। তো এটা চিন্তা করে তিনি আরো সামনে হেঁটে যান। তো হেঁটে যেয়ে তিনি দেখেন যে মনে হচ্ছে একজন মহিলা, মানে দূর থেকে মনে হচ্ছে একটা মহিলা, মানে একটা মেয়ে শাড়ি পরা। তিনি হেঁটে চলে গেলেন সামনের দিকে, পেছনে যে জায়গায় সিঁড়ি ঘরটা কিন্তু একটা সিঁড়ি ওঠেনি, টোটাল সেই পুরো বাংলোতে 2টো ওঠার সিঁড়ি আছে, এই পাশেও আছে ও পাশেও আছে, কর্নারেও আছে। তো দেখলেন সে সিঁড়ির কাছে হেঁটে চলে গেল। তো তিনি একবার ভাবলেন যে না, আসলে মহিলা মানুষ বা মেয়ে মানুষ আমার কথা বলাটা ঠিক হবে না, হয়তো তার হাজবেন্ড বা কেউ আছে সাথে, হয়তো ওনাকে পেলে কথা বলা যেতে পারে। তো তিনি তাই মনে করে তিনি হেঁটে আরেকটু কর্নারে গেলেন, কিন্তু কাউকে দেখলেন না। তো উনি ওই সিঁড়ির কাছে যেয়ে দেখলেন উনি যে সিঁড়ি দিয়ে নেমেছেন সেই সিঁড়ির কাছে কিন্তু আলো জ্বলছিল উপরে, এই সিঁড়িটা কিন্তু অন্ধকার, এখানে কিন্তু আলো নাই, মানে অন্ধকার। তো তিনি কিছু মনে করে একটু হেঁটে গেলেন। তিনি দেখলেন যে মহিলা যেহেতু এখানে গেছে, নিশ্চয়ই এখানে মানুষ থাকার কথা কোথাও, তো আর মহিলা নিশ্চয়ই একা এখানে আসেনি। তো তিনি কিছু মনে করে হেঁটে হেঁটে গেলেন, হেঁটে যে একদম সিঁড়ির গোড়ায় গেলেন। সিঁড়ির গোড়ায় যেয়ে দেখলেন যে একদম অন্ধকার, কোনো শব্দ নাই। মনে হচ্ছে সেই রাতের যে হালকা রাতের শব্দ আছে, ঝিঝি ঝিঝি করছে, সেরকম ঝিঝি পোকা ডাকছে দূর থেকে। তো তিনি কি মনে করে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উঠলেন, অন্ধকার সিঁড়ি দিয়ে উঠলেন, এবং তার পকেটে লাইটার ছিল, লাইটার জ্বাললেন। লাইটার জ্বালিয়ে দেখছেন যে অন্ধকার সিঁড়ি, তিনি বেয়ে বেয়ে উপরে উঠে আসলেন দোতলার করিডোরে, এবং করিডোরে যেখানে এসে উঠলেন সেখানে দেখলেন যে সোজাসুজি কামরা আছে, মানে সিঁড়ির সোজাই কামরা আছে, একটা বড় দরজা, এবং কামরার মধ্যে জানালার মধ্যে কাচের জানালা আছে, কাঠের মধ্যে কাচ লাগানো জানালা, এবং বোঝা যাচ্ছে যে এখানে কেউ থাকে না। এবং তিনি দেখলেন সেই দরজার মধ্যে বিশাল একটা তালা ঝুলানো, মানে বেশ বড় একটা তালা ঝুলানো, এবং বোঝা যাচ্ছে যে তালাটা বেশ নতুন না, বেশ পুরনো আমলের তালা ঝুলানো সেই দরজায়। এবং সেই করিডোরের এই প্রান্ত থেকে মোটামুটি যেখানে তাদের সিঁড়িটা সেই পর্যন্তটা পুরোটাই অন্ধকার, শুধু রাতের আলো, আকাশের আলো যতটুকু আছে ততটুকুই পড়ছে। এবং যে সিঁড়িতে তিনি নেমেছেন সেখান থেকে হালকা আলো কিছুটা এসছে। তো তিনি হেঁটে হেঁটে গেলেন, হেঁটে হেঁটে একটু অবাক হলেন যে মহিলা কই গেল, এবং সেই রুম, যেই রুমটা সোজা সিঁড়ির রুম, সেটা সোজা সেটা বোঝাই যাচ্ছে কেউ থাকে না, বড় তালা মারা। তিনি হেঁটে হেঁটে সামনে গেলেন করিডোর দিয়ে, এবং পরবর্তীতে আরো 2-3টা রুম পেলেন, মানে ওই করিডোরের মধ্যেই 2-3টা ঢোকার রুম, এবং 2-3টাই একই রকম বন্ধ এবং তালা মারা। তো অবাক কাণ্ড, তার কাছে একটু অবাক লাগলো, মনে হলো নিশুতি, মানে কোনো মানুষজন কেউই নেই। তো তিনি আরেকটু হাঁটার পরে তিনি মনে হলো তার পেছনে পেছনে কেউ আসছে। তো এটা তার কাছে একটু অস্বস্তি লাগা শুরু করলো যে তার পেছনে কে আসবে। একবার পেছন ফিরে তাকালেন, তাকে দেখলেন একটা বিড়াল, এবং বিড়ালটা একদম কালো কুচকুচে একটা বিড়াল, চোখগুলো জ্বলছে, অন্ধকারের মধ্যে কিন্তু বিড়ালের চোখ জ্বলে, তো জ্বলছে। তো তিনি ওনার বুকের মধ্যে একবার ছ্যাত করে উঠছে, একবার ছ্যাত করে উঠছে, যে মানে বিড়ালটাকে দেখে, চোখ জ্বলা বিড়াল দেখে। পর মুহূর্তে উনি মনে করলেন ধুত, বিড়াল তো থাকতেই পারে, চোখ জ্বলতেই পারে। তো সেই নোবেল ভাইয়ের চাচা দেখলেন সেই বিড়ালটাকে, এবং বিড়ালটা তাকালেও এবং চোখটা জল করছে, এবং তিনি প্রথমে ছ্যাত করে উঠলো, পরবর্তীতে তিনি চিন্তা করলেন যে হতেই পারে বিড়ালটা, ভয় পাওয়ার কিছু নাই। তো তিনি ওই বিড়ালটাকে আর করলেন না, মানে ফার্স্টে ভাগানোর চেষ্টা করলেন না, তিনি আবার হাঁটলেন একটু সামনে গিয়ে, চিন্তা করলেন যে আরেকটা সিগারেট খেয়ে যাই, রুমে তো যেতেই হবে। তো তিনি আরেকটা সিগারেট ধরালেন। তো এই সিগারেট যখন ধরিয়েছে তখন তিনি দেখলেন আকাশে গুড় গুড় শব্দ হচ্ছে, মানে তখন মেঘ ডাকা শুরু করছে, হালকা মানে বজ্রপাত দেখা যাচ্ছে, বিজলির আলো দেখা যাচ্ছে মেঘের ফাঁকে ফাঁকে, এবং বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে। এবং এর মধ্যেই হালকা বাতাস ছুটলো, মানে বেশ বাতাস লাগছে। তো ওনার কাছে বেশ লাগলো, তিনি ওখানে দাঁড়িয়েই সিগারেট একটা টানলেন, তাকিয়ে দেখলেন বিড়ালটা সেই আগের জায়গায় বসে আছে। এবং এক সময় গুড়গুড় করে হালকা বৃষ্টি শুরু হলো, মানে বাতাসের সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো তিনি হেঁটে হেঁটে চলে আসলেন তাদের যে করিডোরের আলোটার কাছে। যখন তিনি করিডোরের কাছে পৌঁছেছেন তখনই পিটপিট করে ঠাস করে ইলেকট্রিসিটি চলে গেল, পুরো জায়গাটা অন্ধকার করে দিয়ে। অন্ধকারের মধ্যে তিনি হেঁটে আসছেন, হাতে লাইটারটা আছে, মাঝে মাঝে বজ্রপাত চমকাচ্ছে, সেটার আলো কিছু পড়ছে এসে। হাঁটতে হাঁটতে চলে এলেন আস্তে আস্তে নিজের রুমের সামনে। তো তিনি দরজায় নক করতে গেলেন। দরজায় যখন নক করতে গেলেন দেখলেন যে দরজা আসলে খোলা। ওনার বুকের মধ্যে ছ্যাঁত করে উঠলো যে দরজা খোলা কেন। উনি ওনার স্ত্রীকে বলে গিয়েছিলেন দরজা লাগাতে, কিন্তু দরজাটা কিন্তু খোলা। তিনি আস্তে করে ঠেলা দিলেন, দরজাটা ক্যাচ করে শব্দ করে পুরো খুলে গেল।
বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ। তো তিনি পেছন ফিরে একবার কি মনে করে যেন তাকালেন, তাকিয়ে দেখলেন সেই বিড়ালটা ওনাকে ফলো করে আসছে এবং পিছনে দাঁড়িয়ে আছে। তো তিনি এবার ভাবলেন বিড়ালটাকে তিনি মানে একটা ধাওয়া দিবেন, কিন্তু সেটা না করে, কিছু মন না করে উনি আস্তে করে রুমে ঢুকলেন। রুমটা অন্ধকার, এই যে মাঝে মাঝে বজ্রপাত চমকাচ্ছে, যে বিজলির আলো আয়নার ফাঁক দিয়ে মানে কাচের ফাঁক দিয়ে যতটুকু আসছে ঘুলঘুলি দিয়ে সেইটুকু আলো পাওয়া যাচ্ছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, তো তিনি লাইটারটা জ্বালালেন। লাইটারটা জ্বালিয়ে রুমের মধ্যে দেখলেন যে খাটে ওনার স্ত্রী, মানে বিছানায় ওনার স্ত্রী শুয়ে আছে। তো উনি দরজাটা লাগাই দিলেন। দরজাটা লাগিয়ে দিয়ে তিনি আস্তে করে গেলেন যে বিছানার পাশে, যে বউকে বলতেছে যে কি ব্যাপার, তোমাকে না বললাম দরজা লাগায় শুইতে, তুমি দরজা লাগালে না কেন? দরজাকে ভেজায় রাখছো। এটা বাসার মধ্যে আমরা একা, এটা কোনো কথা হলো? এরকম একটা বাসার মধ্যে এটা কোনো কথা? এরকম ভাবে তুমি গেছো? তো উনি কিছু না বলে তিনি আস্তে করে মানে তার ড্রেস চেঞ্জ করলেন। ওখানে ড্রেস চেঞ্জ করে তো ওনার স্ত্রী শুয়ে আছে, উনি দেখছেন পেছন ফিরে শোয়া, মানে চুলগুলো পিছনে পড়ে আছে। তো তিনি আস্তে করে ড্রেস চেঞ্জ করে তিনি তার পায়জামা পরে, গেঞ্জি পরে তিনি বিছানায় শুলেন। তো শোয়ার পরে তিনি শুনতে পাচ্ছেন যে বাথরুমের মধ্যে মনে হচ্ছে যে কল ছাড়া মানে ঝরঝর করে পানির শব্দ হচ্ছে বাথরুমে। তিনি মনে করলেন যে বাথরুমে যে আবার কল ছেড়ে রাখছে তার স্ত্রী কিনা, তো একটু অস্বস্তি ফিল করলেন। তো তিনি এর মধ্যে মানে আর কি একটু অস্বস্তি ফিল করছেন যে ওই স্ত্রী, এর মধ্যে আবার ইলেকট্রিসিটিও নাই, কল ছেড়ে আসছে নাকি। তো আবার উনি জিজ্ঞেস করলেন তখন যে ওয়াইফকে, যে তুমি কি কল ছেড়ে আসছো বাথরুমে? তো দেখছে ওনার স্ত্রী জবাব দিচ্ছে না। এই সময় তিনি হঠাৎ করে শুনলেন যে বাথরুমের ভেতর থেকে ওনার স্ত্রীর গলা, যে তুমি কি আসছো রুমের ভিতরে? তুমি কি আসছো? আসলে তুমি করো তো, এখানে একটা মোমবাতি বা কিছু একটা আনো, আমি অন্ধকারে কিছু করতে পারতেছি না। একদম হঠাৎ করে কারেন্ট চলে গেছে, একদম অবস্থা খারাপ, এখানে আমি কিছু করতে পারতেছি না। ওনার বুকের মধ্যে ছ্যাদ করে উঠলো যে উনি বাথরুম থেকে শুনতেছেন ওনার স্ত্রী কথা বলতেছে, তাহলে পাশে কে? তো উনি যখন পাশে হাত দিলেন তখন মনে হলো যে ওনার হাতটা পুরো ডেবে গেল। একটা মানুষ ছিল ঠিকই, কিন্তু মনে হলো না হাতটা ডেবে গেল। আর সেই যে ওনার স্ত্রী শুয়েছিল, সে মাথাটা ঘুরালো তার দিকে। তো উনি দেখলেন অন্ধকারের মধ্যে শুধু চুল, মানে চুলটা দেখলেন এবং পুরো মুখটা অন্ধকার, মানে বজ্রপাত যে চমকাচ্ছে বাইরে সেটার আলোতে দেখছেন উনি, কিন্তু ওরকম দেখতে পাচ্ছেন না। বজ্রপাতের আলোতে যতটুকু দেখছেন আলোতে মনে হচ্ছে যে চুলটাই, মুখের মধ্যে কোনো মুখের অবয়ব নাই। আমরা কিন্তু অন্ধকারেও মানুষের মুখের অবয়ব বুঝতে পারি, ওখানে কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা অন্ধকার, মানে মনে হচ্ছে যে পুরোপুরি ঘুরঘুরটি অন্ধকার, একটা চুলের পেছনে একটা ঘুরঘুরটি অন্ধকার মুখ, এবং ওনার হাতটা পুরো মনে হলো ডেবে গেল, মানে অ্যাজ ইফ লাইক তুলার মধ্যে যদি হাত দিলে যেরকম হয় সেরকম মনে হয়েছে, যে এরকম তুলার মধ্যে হাতটা ডেবে গেল। আর মুখটা যে ঘুরালো, ওনার পাশে যে শোয়া, চুলগুলা এরকম ঘুরে দিল, উনি চুলের স্পর্শ পাইছে পুরা, কিন্তু মুখের জায়গাটা অন্ধকার। তিনি একটা চিৎকার করে উনি লাফ দিয়ে উঠলেন। লাফ দিয়ে উঠে উনি আসলে হিতহিত জ্ঞান শূন্য হয়ে বাসার থেকে বের হয়ে যেতেন, কিন্তু তার মাথায় তখন থাকলো যে ওনার স্ত্রী এখনো বাথরুমে আছে। তিনি তাড়াতাড়ি হাতের কাছে লাইটারটা নিলেন, লাইটারটা নিয়ে জ্বালালেন। জ্বালায় দেখলেন কিছু নাই ওনার খাটে। উনি তাড়াতাড়ি লাইটারটা অফ করে আবার জ্বালালেন, মানে অফ অন করতেছেন, কারণ লাইটার তো গরম হয়ে যায়। উনি বাথরুমে গেলেন, যে ওয়াইফকে বললেন তুমি কি বাথরুমে? ওয়াইফ বলতেছে আমি বাথরুমে বসে আছি, করতে পারতেছি না, তুমি আসো। তো উনি লাইট জ্বালায় ওয়াইফের ইসে গেলেন, বাথরুমের দরজাটা উনি ধাক্কা দিয়ে খুলে গেলেন, দেখলেন যে ওয়াইফ ওখানে আছে। তো উনি লাইটারটা জ্বালালেন, বললেন এখান তো মোম টোম কিছু নাই, তুমি কখন গেছো বাথরুমে? বলে এই তো একটু আগে আমি গেছি আর কারেন্টটা চলে গেছে, কারণ আমি মনে করছি যে কারেন্ট হয়তো আসবে বা কিছু, এর মধ্যে আমি শাওয়ার ছেড়ে দিয়েছিলাম আর এই অবস্থা। তো উনি আসলে কোনো কিছুই ক্যালকুলেট করতে পারলেন না। যাই হোক, তো অনেকক্ষণই তিনি ওই লাইটার জ্বালায় ওনার ওয়াইফকে বললেন যে তাড়াতাড়ি তুমি ধুয়ে পরিষ্কার হয়ে বের হও। তো ওনার আসলে ক্যালকুলেশনে হচ্ছিল না যে ওনার ওয়াইফ কখন ঢুকলো, উনি কখন রুমে ঢুকলেন। তবে ওনার ওয়াইফ স্বীকার করেছেন যে তিনি দরজা লাগিয়ে মানে লক করে যান নাই, তার নাকি দরজা লক করতে ভয় লাগতেছিল, যে দরজা লক করলে মনে হচ্ছিল যে আর খুলতে পারবেন না একা একা এরকম। তো যাই হোক, তবে উনি ক্যালকুলেশনটা মিলাইতে পারতেছিল না যে উনি কখন আসলেন, ওনার ওয়াইফ কখন বাথরুমের মধ্যে গেলেন, উনি বা এসে বিছানায় শুলেন, তার ওয়াইফের ডাকটা এত পরে কেন শুনলেন উনি। এই ক্যালকুলেশনটা নোবেল ভাইয়ের চাচার মিল ছিল না। যাই হোক, তিনি তার ওয়াইফকে তখন আর এই কথাটা বলেন না যে উনি কি দেখছেন খাটের মধ্যে। পুরো ভীতিকর ব্যাপারগুলো চেপে যান এবং রাতের বেলা উনি থাকেন, যতটুকু উনি দোয়া দুরুদ পারেন পড়ে ওখানে ওই দিন রাত কাটান, এবং পরদিন সকালবেলায় সেখান থেকে তিনি চলে আসেন।
এবং তিনি আসার সময় সে কেয়ারটেকারকে বলেন যে আপনাদের এই জায়গাটা আসলেই একটা ভৌতিক জায়গা, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো কেয়ারটেকার শুধু হাসেন, বলেন যে আসলে অনেকেই বলে। তো তিনি বলেন যে নবীল ভাই চাচা বলেন যে না, আসলে আমি বলতেছি এখানে আছে, আপনাদের এই জায়গাটা আসলে ঠিক না। তো যাই হোক, তিনি ওনাদের থেকে বিদায় নিয়ে শহরে চলে আসেন ওই দিন। ওই দিনই রওনা দিয়ে চলে আসেন, আর উনি থাকেন না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমি আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনার প্রথমেই একটি ঘটনা ছিল একজন পেলোয়ারের ভয়ানক একটি ঘটনা। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সহ আমাদের আজকের এপিসোডের যে ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি চালানো মনে তো আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে সর্বপ্রথম আমরা যেই ঘটনাটি শুনেছি, এটি একটি প্লেয়ারের ঘটনা, একজন খেলোয়াড়ের ঘটনা। এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে, এই ঘটনাটি সহ আমাদের আজকের এপিসোডের অনেকগুলো ঘটনাই কিন্তু আপনারা শুনেছেন। আজ রাসেল ভাইয়ের ঘটনা, আজ আফনান ভাইয়ের ঘটনা, ডক্টর আলিফের ঘটনা, বাবু ভাইয়ের ঘটনা এবং আমি শাকিল আহমেদও বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ঘটনাগুলোর মধ্য থেকে গ্রামের ঘটনা ছিল, শ্মশানের ঘটনা ছিল, গ্রামের ভয়ানক ভৌতিক ঘটনাও কিন্তু অনেকগুলো ছিল আমাদের আজকের এই এপিসোডটির মধ্যে। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি শুনে আপনার সব থেকে বেশি আতঙ্কিত লেগেছে, কোন ঘটনাটি আপনার কাছে সত্যি সত্যি ভালো লেগেছে, কোন ঘটনাটি সত্যি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি বাস্তবে ঘটে গেছে বলে আপনি মনে করতেছেন, সেটি কোন ঘটনা, কত নম্বর সিরিয়ালে আছে, আমাদের আজকের এপিসোডের কোন সময়টার মধ্যে আছে, সেটি কিন্তু জানিয়ে যাবেন। আর দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতি রাত্র 11টার সময় আমরা কিন্তু এইরকম ভয়ানক ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি। এবং এই যে ঘটনাগুলো আছে সেই সব ঘটনাগুলো কিন্তু বাছাই করা সেরা ঘটনা। আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য শুধু ঘটনাগুলো রেডি করি এবং এই ঘটনাগুলো আমরা সাজিয়ে সুন্দরভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করে থাকি। আর আমরা প্রতি রাত্র 10টার সময় ঠিক একই সময়ে একই টাইমে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ভিডিও আপলোড করি। শুধুমাত্র আপনাদের যেই ঘটনাগুলো ভালো লাগে, আপনারা কিন্তু অনেকেই শুনতে চান কবরস্থানের ঘটনা, শ্মশানের ঘটনা, মেডিকেলের ঘটনা, হাসপাতালের ঘটনা, ডাক্তারের ঘটনা সহ গ্রামের ভৌতিক ঘটনা তো আপনারা শুনতেই চান। তো এই ঘটনাগুলোর উপর বেস করেই কিন্তু আমরা আমাদের এপিসোডগুলো তৈরি করে থাকি। আর দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা তো নিজেরা ভিডিওগুলো দেখেন, কিন্তু আপনাদের যেই বন্ধু বান্ধব আছে যারা এইরকম ভয়ানক ভিডিও পছন্দ করে, তাদেরকে কাছে কিন্তু আমাদের এই ভিডিওগুলো পৌঁছে দিবেন। তারাও আমাদের ভিডিওগুলো শুনে ভালো লাগতে পারে। তো লিসেনার্স, শেষ করবো আমাদের আজকের এপিসোড, কিন্তু আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টায় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কিন্তু আবারও আগামীকাল রাত্রি 10টার সময় দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবার পরিজন এবং সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।